অনেকেই ঘুরতে এসেছেন, সবাই একের পর এক ছবি তোলায় ব্যস্ত। মন্দিরটি বৌদ্ধদের হয়, অন্যতম উপাসনালয় হয়, অনেকে বৌদ্ধ ধর্মের মানুষদেরও দেখতে পাওয়া গেল। এত মানুষের মাঝে বেশি ভালো লাগলো না, এই জন্যই আমার মতে ঘুরতে আসার জন্য অফ সিজন ভালো। আমরা এসেছি পিক সিজনে, এই সময় পর্যটক এলাকাগুলো থাকে মানুষে ভরপুর। সাবিহাও একের পর এক ছবি তোলায় ব্যস্ত, আর আমি ব্যস্ত তাদের দুজনকে দেখে দেখে রাখতে, কারণ সাবিহার ছবিগুলো সে অব্রকে দিয়েই তোলাচ্ছে। মেয়েটি সুন্দরের সাথে সাথে অতিরিক্ত মডার্ন। আমি শুধু দাঁত কিড়মির করে তার ছবি তোলার ঢংগুলো দেখতে লাগলাম। এতই যদি ছবি তোলার শখ, তাহলে সাথে করে একটা ক্যামেরাম্যান নিয়ে এলো না কেন? আমার বরকে কি ক্যামেরাম্যান পেয়েছে নাকি? অভ্র ভদ্রতার খাতিলে না করতে পারছে না। এই সুন্দর মেয়েটাকে আমার অতি সুন্দর বরের সাথে আমি জাস্ট সহ্য করতে পারছি না। একসময় অতিষ্ঠ হয়ে দাঁত মুখ খিচে জোরেই বলে উঠলাম, শাকচুন্নি, পেতনি, বান্দরনি। আমার আশেপাশের লোকগুলো অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে এগিয়ে গেলাম। অভ্র আমার কাছে এসে বলল, আসো, তোমার কয়েকটা ছবি তুলে দেই। আমি মুখ ভার করে বললাম, থাক, আমার আর ছবি তোলা লাগবে না। ঠিকই বলেছ, সবাই শুধু ঘুরতে এসে ছবি তোলাতেই ব্যস্ত হয়ে থাকে, প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করে না। আমরা ছবি তুলব না, আমরা শুধু দেখবো আর দেখবো। ক্যামেরায় ছবি না তুলে মনের চোখ দিয়ে ছবি তুলে রাখবো। যেখানে চোখ হবে ক্যামেরা, মন হবে মেমোরি। কি সুন্দর কথা, মনের চোখ দিয়ে ছবি তুলে রাখবো। মাঝে মাঝে উনি এত সুন্দর সুন্দর কথা বলেন, না চাইতেও আর রাগ করে থাকা যায় না। সন্ধ্যা মন্দির ভালো করে ঘোরাঘুরির পর দুপুরের খাবার আগে আমরা আবারও বান্দরবন শহরে হোটেলে পৌঁছে গেলাম। অব্র গেছে গোসলে, আর আমি সোফায় বসে টি টেবিলের উপর পা তুলে আরামে ম্যাগাজিন পড়ছি। এমন সময় অব্র খট করে ওয়াশরুমের দরজা মৃদু পাক করে বললেন, ওরু, আমার টাওয়েলটা রেখে এসেছি, বিছানার উপরে আছে, দেখো, একটু দাও তো। আমি উঠে টাওয়াল দেওয়ার জন্য বিছানার দিকে তাকাতেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো। বিড়বিড় করে বললাম, টাওয়ালও রেখে গেছে, জামা কাপড়ও রেখে গেছে, এবার দিব উচিত শিক্ষা। উনি আবারও বলে উঠলেন, কি হলো, দিচ্ছ না কেন? আমি সোফার উপর আবারও আরামে বসে টেবিলের উপরে থাকা চিপসের প্যাকেটটা হাতে নিয়ে বললাম, দেব না, আপনি নিয়ে যান। কি, তোমার মাথা ঠিক আছে? আমি এই অবস্থায় আসবো? আমি ঠোঁট চেপে হাসি থামিয়ে একটা চিপস মুখে দিয়ে বললাম, ঠিক আছে, আমি দিতে পারি, তবে কিছু শর্ত আছে। সামান্য একটা টাওয়াল দেওয়ার জন্য শর্ত? একদমই না। ঠিক আছে, তাহলে ওখানেই সারাদিন দাঁড়িয়ে থাকুন, আমি তো এখান থেকে এক পাও নড়ছি না। আমার পিছন বরাবর বাথরুমের দরজার ওপাশ থেকে তিনি চরম বিরক্তি নিয়ে বললেন, বলো কি শর্ত? আপনি ওই মিস সাবিহা না কাবিহা, তার সাথে হেসে হেসে দাঁত বের করে কথা বলতে পারবেন না। আচ্ছা, ওকে। সে যদি সেদে সেদেও আসে, তবেও কিন্তু না। অভ্র হাতে দাঁত চেপে বললেন, আচ্ছা, ওকে। তাকে ঘুরতে সাথে নিয়ে যেতে পারবেন না, তার ছবিও তুলে দিতে পারবেন না। আচ্ছা, শুধু সাবিহা কেন, দুনিয়ার কোনো মেয়ের সাথেই আপনি হেসে হেসে কথা বলতে পারবেন না। উফ, সরি, দুনিয়ার একটি মেয়ের সাথে শুধু কথা বলবেন, আর সে হলো অরু। আচ্ছা, ঠিক আছে, করব। এবার তো টাওয়ালটা দাও, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি। আমি হাত মুট করে একটা রাজ্য জয়ের হাসি দিলাম। পরক্ষণে আবার গম্ভীর হয়ে বললাম, দেব, আগে একটা গান গেয়ে শোনান তো। কি? এই, তোমার টাওয়েল দিতে হবে না, আমি বাহিরে আসছি, তুমি যদি থাকতে পারো তাহলে থাকো। তার কথা শুনে আমি আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে টাওয়ালটা তার হাতে ধরিয়ে দিলাম। কি জানি আবার যদি সত্যি সত্যি বেরিয়ে আসতো। দুপুরে বাহিরের একটা ভালো হোটেল থেকে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা বেরোলাম মেঘলার উদ্দেশ্যে। আমি রীতিমতো বেকুবের মতো একটা উদ্ভট কাণ্ড ঘটিয়ে ফেলেছি। একটি কচু পাতা রঙের শাড়ি পরে এসেছি। জেলাসির বশবর্তী হয়ে মূলত নিজেকে একটু সুন্দর দেখাবার প্রচেষ্টায় কাজ করে এখন হাড়ে হাড়ে মজা টের পাচ্ছি। অভ্র তখনই দেখে বলেছিল, শাড়ি কেন পরেছি, শাড়ি পাল্টে অন্য কিছু পরতে, কিন্তু আমার জেদ আর সময় সাপেক্ষের কারণেই তিনি তার কথা খাটাতে পারেননি। জিপ গাড়িতে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন পাহাড়ের উঁচু নিচু রাস্তাগুলো পায়ে হেঁটে চলতে আমার বেশ অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম আজ হয়তো সাবিহা আমাদের মাঝে এসে ঢুকে পড়বে, কিন্তু দেখলাম না, সাবিহা নেই। সাবিহা হোটেলে থাকতে থাকতে অভ্র আমাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, যাতে সকালের মতো আবার রিকোয়েস্ট না করতে পারে। বান্দরবান শহর থেকে 4 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স, একটি কৃত্রিম লেককে ঘিরে জায়গাটি সাজানো হয়েছে। উঁচু নিচু পাহাড়ে পরিবেষ্টিত হয়ে আছে এই সুন্দর লেকটি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। লেকের স্বচ্ছ পানি, চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, ঘন সবুজে জুড়ে যাচ্ছে চোখ। প্রকৃতির এই অপার সবুজে ঘেরা সৌন্দর্যে কেমন একটা শান্তি শান্তি ভাব লাগছে। কিছুক্ষণ প্রকৃতির এই শান্তি ভোগ করতে আমার অশান্তি শুরু হয়ে গেল, কারণ সাবিহা মেয়েটি দূর থেকে আমাদের দেখে মিস্টার অব্র করে ছুটে আসছে।
একসময় আমাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারাও এখানে এসেছেন? আমি ভাবলাম বুঝি অন্য কোথাও গেছেন। আপনাদের দেখতে পেলাম, ভালোই হলো। আমি মনে মনে একটা মুখ বেংসি দিয়ে অব্রর সাথে ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। এই আপদটা আর পিছু ছাড়ছে না, এখানেও ঠিকই চলে এসেছে। ইচ্ছে করছে ঝুলন্ত ব্রিজটা আরও বেশি করে নাড়িয়ে নাড়িয়ে একে এই লেকের পানিতেই ফেলে দেই। আমরা ব্রিজে কদম ফেলার সাথে সাথে কাঠের ব্রিজটি নড়তে লাগলো, আর সাবিয়া বারবার ও মাই গড করে লাফাতে শুরু করলো। অব্র অভয় দিয়ে বলল, ইটস ওকে মিস সাবিহা, কিচ্ছু হবে না, এটা এমনিতে একটু নড়বে, আপনি পড়ে যাবেন না। পড়ে যাওয়ার এত ভয় থাকলে উঠতে গেল কেন? যত সব ঢং। আমি একটু পাশে গিয়ে দাঁড়িয়ে পানি দেখতে লাগলাম। অব্র আমার পাশে দাঁড়িয়ে বলল, এত সাইডে এসেছো, তোমার ভয় লাগে না? আমি মৃদু হেসে বললাম, না। আপনি আছেন না? অব্র মৃদু হাসলো আর বলল, তোমাকে তখন তোমার অসুবিধার জন্য শাড়ি পরতে মানা করেছিলাম, কিন্তু তোমাকে আজ এখানে এই মুহূর্তে কচুপাতা রঙের শাড়িটিতে দারুণ লাগছে। তোমাকে সবুজ প্রকৃতি থেকে আলাদা করা যাচ্ছে না, মনে হচ্ছে তুমি সবুজ প্রকৃতিরই একটি অংশ, সুন্দর অংশ। তার প্রশংসা শুনে আমি একটু লজ্জামাখা হাসি দিতে না দিতে ওই মেয়েটি নেকাতে নেকাতে পিছন থেকে ঢেকে উঠল, মিস্টার অব্র। আমি পুনরায় দাঁত খিচে রাগটা সংযত করলাম। ব্রিজ থেকে নেমে আমরা একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম। সাবিহাও আমাদের সাথে সাথে চলতে লাগলো। মাটির একটি উঁচু ঢিবি সামনে পড়ল। আমি আর অব্র পেরিয়ে গেলাম, কিন্তু সাবিয়া হাত বাড়িয়ে অব্রকে ডাকতে লাগলো, যাকে বলে হাত ধরার ইশারা। তিনি হাত না ধরে উঠতে পারবেন না। আমার শরীরটা আবারও জ্বলে গেল। দ্বিতীয়বার হাত ধরে ফেললো তো? না, তখন শর্তের সময় হাত ধরার কথাটাও বলা উচিত ছিল। আমি হঠাৎ ধপ করে বসে পড়ে হাত দিয়ে চেঁচাতে লাগলাম। অব্র উদ্বিগ্ন মুখে এগিয়ে এসে বলল, কি হয়েছে? আমার পা মচকে গেছে। পা মচকালো? আবার কিভাবে? এখন কি আবার পড়ে দেখাবো কিভাবে পড়েছি? এখন কি হবে? কি হবে? আবার আমাকে এখান থেকে তুলুন, এরপর অন্য কোথাও একটু গিয়ে বসান, আমার এখানে দম বন্ধ লাগছে। উনি আমাকে কোলে নিতে গেলেন। আমি বললাম, কোলে না, কাঁধে উঠবো। কাঁধে উঠবে? পা মচকে গেছে, তার উপর পড়েছ শাড়ি, কাঁধে উঠবে কিভাবে তুমি? আমার কিসের সুবিধা লাগবে আমি বুঝি না, আমি ম্যানেজ করতে পারবো, আপনি তুলুন। অব্র নিচু হয়ে ঝুঁকে আমাকে কাঁধে তুলে নিল। আমিও তাকে পেয়ে খুশি হয়ে কাঁধে উঠে তার গলায় শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি বললেন, আমাকে কি মেরে ফেলতে চাও? এত শক্ত করে গলা জড়িয়ে ধরেছ কেন? আমি ঈষৎ মুখ ফুলিয়ে হাতের বাঁধন আগলা করলাম। শাড়ি পরে কাঁধে উঠায় পা একসাথে করে পিছনে গুটিয়ে তুলে রেখেছি। এতে আমার একটু সমস্যা লাগছে, তবে তার কাঁধে উঠতে পারার আনন্দের কাছে কিছুই না। তার কোলে তো একবার উঠেছি, কাঁধে তো আর কখনো উঠিনি, তাই কাঁধে চড়তে চাওয়া। এছাড়াও পাহাড়ি রাস্তায় কোলের চেয়ে কাঁধে নিয়ে হাঁটাই সবচেয়ে বেশি সহজ। আমার ওজনও বেশি না, তার নিতে অত অসুবিধাও লাগছে না। আমি চোখ নিচু করে তাকিয়ে একবার তার মুখটি দেখলাম। ইস, ব্রুযুগল আবারও কেমন সে অদ্ভুতভাবে কুঁচকে রেখেছে। ইচ্ছে করছে গালে একটি টুস করে চুমু দিয়ে দেই, তবে অতিরিক্ত লোভ ভালো না, তাই নিজেকে সংযত করলাম। সাবিয়া থেকে রেহাই পাওয়ার জন্যই কাঁধে চড়তে পেরেছি, এই বেশি। উনি কিছু দূর এগিয়ে আমাকে একটা কাঠের বেদির উপর বসিয়ে দিলেন, আর নিজেও পাশে বসে উদ্বিগ্ন মুখে আমার পা দেখতে লাগলেন। ওই সাবিয়া থেকে পিছু ছাড়াতে পেরেছি, এই খুশিতে আমি হাসতে লাগলাম। অব্র ব্রু কুঁচকে তাকিয়ে বললেন, তোমার পা মুচকে যায়নি? আমি হাসতে হাসতে মাথা নাড়িয়ে না বললাম, এসব কি ওরও? জানো আমি কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এ পাহাড়ি এলাকায় তোমার জন্য ডাক্তার কোথায় পাবো, কি করব সেই ভেবে। উনি একটু বিরক্ত হয়ে উঠে যেতে লাগলেন। আমি তার হাত পেছন থেকে ধরে মিষ্টি করে হেসে গাইলাম, মনাম্মার এক নতুন মাস্তানি শিখেছে, আদরে আবদারের চোখে সে লিখেছে। আমিও উঠে দাঁড়িয়ে তার কাঁধে দুহাত রাখতে রাখতে মুখটা আহ্লাদি করেই গাইলাম, তুমি যে আমার, তুমি আর তো কারো নও, আমায় বলবে না, এই কথা বলবে না। অব্র আমার গাল ধরে নাক টেনে মাথায় একটা টোকা দিয়ে নিজে ওই লাইনগুলো পুনরাবৃত্তি করল। আমি ঈষৎ মুখ ফুলানোর ভান ধরে দুজনে একসাথে হেসে দিলাম। মেঘলায় আমরা আর মানুষ আছে এমন জায়গায় করলাম না। সাফারি পার্ক, চিড়িয়াখানা এসবে না গিয়ে আমরা হাতে হাত রেখে ঘুরতে লাগলাম চা বাগান, ছোট ছোট পাহাড় চূড়া এসবে, আর মাঝে মাঝে গানের লাইনগুলো গুনগুনিয়ে উঠতে লাগলাম। আজ যেন গানে চন্দে আনন্দে আমরা দুজন বারবার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে লাগলাম। সূর্যটা কিছুক্ষণ আগেই সবুজ পাহাড়ের মধ্যে থেকে উঁকি দিয়েছে। পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে এরা খুব নিশ্চিন্তে কুয়াশার চাদরে নিজেদেরকে মরিয়ে রেখেছে, আর আমি হিমশীতল আবেশে নিয়ে কম্বলের ভিতরে না ঢুকে সকাল সকাল পাহাড় চড়েছি। কাল সন্ধ্যার একটু আগাগ দিয়েই নীলাচলে পৌঁছে যাই আমরা।
আমাদের থাকার জন্য সেখানে রিসোর্টের একটা কটেজ ভাড়া নেওয়া হয়েছে। কটেজে পৌঁছাবার সাথে সাথে আমার ঘুম, কারণ ততক্ষণ চিবুক পর্বত মিলনছড়ি সারাদিন ঘুরে ঘুরে আমি ক্লান্ত। তাই বিছানায় মাথা ঠেকাবার পরে এক ঘুমিয়ে পড়। আর বোর হতে না হতে অব্র চাকুনি। এত সকাল সকালে পাহাড় না সরে কি আমরা একটু পর আসতে পারতাম না? তা তাড়াহুড়োর জন্য আমি মাথার চুলও ঠিকমতো আঁচড়াতে পারিনি। এলোমেলো খোলা চুল নিয়ে বেরিয়ে পড়ল। এমনকি হাতের কাছে যে সাদা রঙের সুতি কামিজ পেয়েছি তাই পরে আসতে হয়েছে। ওনার গায়েও একটা আকাশি রঙের শার্ট। ভাবতে অবাক লাগছে, আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এখন 2000 ফুট উপরে আছি। নামটাও কি সুন্দর, নীলাচল। বাংলা হয় নীলাচল। সত্যি একে নীলাচল বলতেই হয়। পাহাড়ের গায়ে কোনো এক অনন্যা রূপসী নারী যেন তার শাড়ির মায়াময় নীল আঁচল বিছিয়ে দিয়েছে সবুজ পাহাড়দের জন্য। পাহাড় সাবধানে চলতে গিয়ে আমার সমস্ত ধ্যান ধারণা পায়ের দিকেই আসে। আশেপাশে ঘুরে তাকানোর কোনো অবকাশ পাচ্ছি না। পাহাড়টি ছোট, তবুও বেশ ক্লান্ত লাগছে। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি কোমরে 2 হাত রেখে মাটির দিকে তাকিয়ে হাঁপাতে লাগলাম। হাঁপাতে হাঁপাতে আমার চোখ সামনে যেতে হঠাৎ আটকে গেল। কোমরে রাখা 2 হাত অবশ হয়ে পড়ে গেল। এ কি দেখছি আমি? এত সমুদ্র! পাহাড়ের চূড়ায় সমুদ্র, মেঘের সমুদ্র। সৃষ্টিকর্তা সৃষ্টি করাই ভয়ঙ্কর সৌন্দর্যের মুখোমুখি হয়ে পড়লাম আমি কম্পিত হাত আমার দিকে বেশি এলো, মেঘের দিকে বাড়িয়ে দিলাম। মেঘ গলে গিয়ে আমার হাত ভিজে উঠল। আমি অপর দিকে তাকিয়ে বলতে লাগলাম, আমার হাত ভিজে গেল কেন? কেন ভিজে গেল? এটাই কি মেঘ? আমার কথাগুলো জড়িয়ে আসছিল। কথার মাঝে উত্তেজনা ভেঙে পড়ছিল। উনি আমার কথায় মৃদু হাসলেন। আমি আবারও বললাম, বলুন না অব্র, এটাই কি মেঘ? আর বলতে পারলাম না। আমি থমকে গেলাম। ওনার সাথে কথা বলতে বলতে মুখটা সামনে ঘোরাতেই আরও কিছু মেঘ ভেসে এসে আমার মুখে লাগলো। আমি অভিভূত হয়ে গেলাম। কেমন একটা অনুভূতি। মেঘেরা আমায় ছুঁয়ে দিল। চারিপাশে শুধু মেঘ আর মেঘ। হাত বাড়ালেই মেঘেদের ছুঁয়ে দেওয়া যায়। মনে হচ্ছে পাহাড়ের উপরে একটা সমুদ্র। শুভ্র মেঘের সমুদ্রে ছেয়ে গেছে সমগ্র পাহাড়। সেই সমুদ্রের মাঝে মাঝে আবার একটু পাক হয়ে উকি দিচ্ছে সবুজ পাহাড়গুলো। আবার ডেকে যাচ্ছে, আবার বেশি উঠছে। এ যেন আকাশের গায়ে পাহাড় মেঘের লুকোচুরি। ভোরের সূর্যটাও ঠিক পাহাড়ের কোণ থেকে উঠে তার লাল আভা ছড়িয়ে দিয়েছে সেই লুকোচুরি খেলায়। সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটল। শুভ্র মেঘের সাথে ভেসে আসা মৃদু হিমেল হাওয়া আমার বুকের উপর পড়ে থাকা পাতলা নীল শিফনের ওড়নাটি উড়িয়ে নিয়ে গেল। অব্র দৌড়তে গেল, কিন্তু তার আগে পাহাড়ের চূড়া ছেড়ে নীলাচলে উড়ে গেল আমার নীলাচল। অতদিকে আমার তখন হুঁশ নেই। আমি তখন থরথর করে কাঁপছি। নিজেকে প্রচণ্ড হালকা মনে হচ্ছে। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, আল্লাহ, পৃথিবীটা এত সুন্দর কেন, এত সুন্দর কেন? কিন্তু বলতে পারলাম না। গলা দিয়ে আওয়াজ বের হলো না। সবুজ পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, সূর্যের লাল আভা সব মিলিয়ে আমার মনে হতে লাগলো আমি ঠিক এই দুনিয়াতে নেই। আমি আছি অন্য পৃথিবীতে, অন্য দেশে, মেঘেদের দেশে। আমার চোখে হঠাৎ পানি চলে আসে। কেন জানি না, তবে এলো। অব্র আমার কাঁধে হাত রাখতে আমি কেঁপে উঠলাম। কেমন লাগছে? ওনার দিকে তাকিয়ে আমি বললাম, আমার কাঁদতে ইচ্ছে করছে। উনি তার 2 হাত প্রসারিত করে বললেন, আসো কাঁদো। কি সুন্দর অদ্ভুত আহ্বান, আসো কাঁদো। কান্নার কারণ জানতে চাইলেন না, কাঁদতে মানাও করলেন না, শুধু কাঁদবার জন্য একটি নিশ্চিন্ত জায়গা দেখিয়ে দিলেন। আমি আর কিছু না ভেবে আলতো আবেশে তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু তার বুকে মাথা রাখতেই আমার আর কান্না পেল না। চোখের পানিগুলো চোখের কোণাতে চিকচিক করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। শুধু অনুভব করলাম আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেঘেরাও থেমে থেমে এসে আলতো আবেশে ছুঁয়ে যেতে লাগলো আমাকে, আমাদের। কটেজে ফিরে এসো আমাদের পাহাড়ে মেঘ ছোঁয়ার অনুভূতির রেশ থেকে গেল। আমরা যে কটেজে উঠেছি সেটা দেখতে খুবই সুন্দর। পুরো কটেজটাই কাঠের। রুমের মধ্যে নিচু বেড, কাঠের আলমারি, টেবিল আর 2টো বেতের চেয়ার। বারান্দাটা সব থেকে বেশি সুন্দর। মাটি থেকে একটু উঁচুতে কটেজটি হওয়ার কারণে বারান্দায় বসলে হালকা হালকা বাতাস এসে মুখে লাগে। পাহাড় থেকে ফিরে এসে আমি আর অব্র বারান্দায় বসে সকালে চা পান করছি। বারান্দার মধ্যেও 2টো বেতের চেয়ার রাখা, মাঝখানে একটা ছোট্ট টেবিল। টেবিলটিতে দেখে মনে হচ্ছে একটি গাছের গুঁড়িকে ছোট্ট করে পালি করে শুধু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সেই কথিত গাছের গুঁড়ির উপরে বসে 2টো স্বচ্ছ কাঁচের চায়ের কাপ রাখা, তার মধ্যে 2টি টি ব্যাগ ডুবিয়ে রাখা হয়েছে। স্বচ্ছ পানিতে তা মৃদু গোলাটে হয়ে লাল রং ছাড়াতে শুরু করেছে। অব্র শুধু কটেজের কর্তৃপক্ষ থেকে গরম পানি আর চিনির ব্যবস্থা করেছে। তিনি বাহিরের বানানো চা সচরাচর খান না, তাই যেখানে ঘুরতে যান সাথে টি ব্যাগ ক্যারি করেন। অব্র একটি চামচ চায়ের কাপে নাড়িয়ে বলল, এই কারণেই তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে বলেছিলাম। খুব সকাল সকাল না গেলে নীলাচলে মেঘ এভাবে হাতের কাছে পাওয়া যায় না। আচ্ছা, এখানে মেঘ কি সবসময় এভাবে হাতের কাছে থাকে? না,
শুধু বর্ষা, শরৎ আর হেমন্তেতে নীলাচল হাতের কাছে মেঘ খেলা করে, তবে তাও আবার খুব ভোরে। বেশিরভাগ মানুষই নীলাচলে বেড়াতে আসে খুব বেলা করে, তাই যেমন একদিনই স্বর্ণ মন্দির মেঘলা ঘুরে আসার পথেই কিছুক্ষণের জন্য নীলাচল ঘুরে যায়, তারা আর এমন মেঘ ছুতে পারে না। আর যারা রিসোর্টে থেকে যায় তারাও এত সকাল সকাল আরামপ্রিয় ঘুম ত্যাগ করে পাহাড় চড়তে যায় না। কটেজের বারান্দা থেকে দূরে মেঘ ভাসতে দেখে 2-3টে ছবি তুলে নিয়ে যায়, আর এতে তাদের তৃপ্তি। আর একটু কষ্ট না করলে, রিস্ক না নিলে কি আর প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখার সৌভাগ্য লাভ করা যায়? আসলেই ভ্রমণ পিপাসুরাই এমন পাহাড়ে চড়ে মেঘ দেখে, আর বাকিদের মতে মেঘ তো এখান থেকেও দেখছি, শুধু কষ্ট করে পাহাড়ে উঠতে যাব কেন? তারা তো আর বোঝে না পাহাড় থেকে মেঘ দেখা আর এখান থেকে মেঘ দেখার মধ্যে কত পার্থক্য। আমি হেসে বললাম, সত্যি আপনি প্রথমে আমাকে বললেন না কেন পাহাড়ে মেঘ দেখাতে নিয়ে যাচ্ছেন? আমিও তো এত সকাল সকাল যাওয়ার কমই বিরক্ত হইনি। প্রথমে যদি বলে দিতাম তাহলে যে ওই হুট করে সামনে তাকিয়ে হঠাৎ বিস্মিত হয়ে গেলে, তাহলে হতে কই। আসলে ঠিকই বলেছেন, হঠাৎ করে দেখে আমি তো বুঝতেই পারছিলাম না কি করব না করব, পুরো বাকরুদ্ধই হয়ে গিয়েছিলাম। তোমার ভালো লাগার জন্যই তো এত কিছু করা। কথাটা বলে অব্র চায়ের কাপে চুমুক দিল। হঠাৎই আমার চোখ পড়ল অব্র ঠিক পিছনে আমাদের পাশের কটেজটির বারান্দায় আমাদের মতোই বসে থাকা একটি হানিমুন কাপলের দিকে, যারা আশপাশ দুনিয়া জ্ঞান সব কিছু বলে রোমাঞ্চে ব্যস্ত হয়ে পড়েছেন। হুট করে চোখ পড়ায় আমি অবাক হয়ে হা হয়ে তাকিয়ে রইলাম। অব্র বলে উঠল, কি দেখছো ওখানে? কথাটা বলে উনি ঘুরতে নিলেন। আমি ঘাবড়ে গেলাম, উনিও যদি দেখে ফেলেন তাহলে আবার একটি অস্বস্তিকর মুহূর্ত পড়ে যাব। আমি তাড়াতাড়ি চেঁচিয়ে বলে উঠলাম, ওদিকে দেখবেন না, ওখানে কিছু নেই। তাহলে কোথায় দেখব? আমি কি বলবো না বলবো ভেবেই ফট করে বলে দিলাম, আমাকে দেখেন। উনি ব্রৌকুসকে আমার দিকে তাকালেন, ঠোঁটে চেপে রেখেছেন দুষ্ট হাসি। তার তাকানো দেখে আমি নিচের দিকে তাকাতেই আমার হুঁশ হলো, আমার গায়ে কোনো ওড়না নেই। আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল তখন। তার মানে এতক্ষণ আমি এভাবেই তার সামনে ছিলাম? ভাবতেই যেন লজ্জায় আমি স্থির হয়ে গেলাম। ঝট করে দুহাত দিয়ে সব চুলগুলো সামনে নিয়ে এলাম, তার দিকে তাকিয়ে মুখে একটা জোরপূর্বক হাসি আনার চেষ্টা করে এক দৌড়ে ভিতরে চলে গেলাম। আজ আর তার সামনে আমি যাচ্ছি না। আমাদের যাওয়ার দিন গনিয়ে এসেছে, তাই আমরা দুজন আজ আবার বান্দরবন শহরের মার্কেটে এসেছি। সবার জন্য কিছু না কিছু গিফট তো নিয়ে যেতেই হবে। মার্কেটে ঢুকে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখতে লাগলাম। অব্র গেছে বনফায়ারের জন্য কিছু জিনিসপত্র কিনতে। উনি বলেছেন আজ আমরা কটেজের বাহিরে একটি নিরিবিলি জায়গায় গিয়ে বনফায়ার করব। আকাশে তারা দেখব, গান শুনবো, গল্প করব। সারা রাত বাহিরেই থাকবো, ঘুমাবো না। আমিও রাজি হয়ে গেলাম। তার সব পরিকল্পনাই খুব চমৎকার হয়। আমি জানি আজকের রাতটাও ভীষণ সুন্দর কাটবে। ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। হঠাৎ একটি কালো শাড়ি দেখে আমার চোখ আটকে গেল। শাড়িটা ভীষণ সুন্দর। অব্রর প্রশংসা শুনে শুনে আমারও এখন শাড়ির প্রতি প্রচুর ঝোঁক চেপে গেছে। আমি হাত দিয়ে নেড়ে নেড়ে শাড়িটা দেখতে লাগলাম। তারপর অব্র আসতে দেখে শাড়ি ছেড়ে দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। সবার জন্যই অনেক অনেক কিছু কেনা হলো। অব্র গেল কাউন্টারে টাকা জমা দিতে। আমি তখন মনোযোগ দিয়ে একটি বাঁশের ফুলদানি দেখছি। দুহাত ভর্তি ব্যাগপত্র নিয়ে এগিয়ে এসে উনি বললেন কাউন্টার থেকে ওই 200 রঙের ব্যাগটা নিতে। আমি এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নিলাম। আমার ওড়না হঠাৎ উঁচু হয়ে থাকা একটি লোহার পেরেকের সাথে আটকে গেল, তাই পুনরায় ব্যাগটি কাউন্টারের উপর রেখে আমি ওড়না ছাড়িয়ে নিলাম। তারপর ব্যাগ নেওয়ার সময় দেখি 200 রঙের 2টো ব্যাগ। আমি কিছু না ভেবেই প্রথমটা উঠিয়ে নিয়ে এলাম। শপিং করা হয়ে গেলে আমরা রিসোর্টে উঠে গেলাম। নীলাচলের কটেজ ছেড়ে দিয়ে আমরা এখন আসছি বান্দরবনের আরও একটি ভালো রিসোর্টে। অব্র পারেও জলের মতো টাকা খরচ করছে। বান্দরবনে বেড়াতে এসে কেউ থাকার জায়গায় এতবার পাল্টায়। রাতে অব্র আমার হাত ধরে রিসোর্টের বাইরে একটি ছোট ডিবির মতো পেরিয়ে খানিক দূরে একটা খোলা জায়গায় নিয়ে গেলেন। এখানে কেউ নেই, একদম শুনশান নীরবতা। দূর থেকে পাশের গ্রামে ঘরগুলোতেও জ্বলতে থাকা ছোট ছোট কুফির আলো দেখতে পাওয়া যাচ্ছে। চারদিকে গুটগুটে অন্ধকার, মোবাইলের টর্চে যা সহায়। আমার একটু ভয় করতে লাগলো। অব্র কিছু শুকনো গাছের লাকড়ি জড়ো করে আগুন জ্বালিয়ে দিল। লাকড়িতে কেরোসিন ঢেলে দেওয়ায় আগুন দপদপ করে জ্বলছে। মুহূর্তে আশপাশ আগুনের লাল আভায় আলোকিত হয়ে গেল। এখন আর ভয় লাগছে না, বরং ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর। এখানে আর পাহাড়ের আঁকাবাঁকা খাজ নেই, সমতল। পাশে একটা প্রকাণ্ড বড় গাছ তার বড় বড় ডালপালা ছাড়িয়ে রেখেছে। সে ডাল জুড়ে রয়েছে আবার নাম না জানা এক ধরনের সাদা গুচ্ছ ফুল। আগুনের আলোয় দেখতে পেলাম সামনে একটি তাঁবু।
তাঁবু বলতে সেই 3 কোণা বিশিষ্ট ছোট তাঁবু না, 4 কোণার বড় তাঁবু, অনেকটা একটি ছোট্ট ঘরের মতন। আমি গিয়ে 2 হাত দিয়ে ফাঁক করে দেখলাম তাঁবুর মধ্যে একটি মাঝারি সাইজের গদির বিছানাও পাতা আছে। আমি অবাক হয়ে বললাম, এখানে আবার তাঁবু কোথা থেকে এলো? আকাশ থেকে। অবভিয়াসলি আমি করেছি। আপনি এই পাহাড়ি এলাকায় এত সবের ব্যবস্থা করলেন কিভাবে? তো আমার ক্ষমতায় তোমার কি কোনো সন্দেহ আছে? আমি মাথা নেড়ে সায় দিলাম। সত্যি তিনি পারেনও বটে। আপনি না বলেছিলেন আমরা সারা রাত বাহিরে থাকবো, ঘুমাবো না, তাহলে তাও কেন? আরে ওটা তো কথার কথা বলেছি। সারা রাত বাহিরে বসে থাকা কি সম্ভব? মাঝরাতের পর থেকে শীতেই তো শেষ হয়ে যাবে, তাই থাকা ঘুমের সব ব্যবস্থা করে এসেছি। আমি গিয়ে গাছের গড়িটিতে অপর পাশে গিয়ে বসে পড়লাম। পাশে রাখা ছোট্ট সাউন্ড বক্সটিতে একের পর এক সফট বাংলা হিন্দি গানগুলো বেজেই চলছে। অভ্র আমাকে বলল, কেমন লাগছে এখানে? খুব খুব ভালো লাগছে। আপনি না থাকলে আমি আমার জীবনে কখনোই এত সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো পেতাম না। আকাশ দেখেছ? না, আমি তো তাকাতেই ভুলে গেছি। আমি তাকাতে গেলাম। অভ্র 1 সেকেন্ড বলে আমার চোখ তার হাত দিয়ে ঢেকে মাথাটাকে পিছনে কাত করে বলল, এখন খোলো। আমি চোখ খুলতেই মুগ্ধ হয়ে গেলাম। আকাশে এত এত তারা, একটি কালো চাদরে যেন ভরে হীরা গেঁথে দেওয়া হয়েছে। চাঁদ এতক্ষণ এক টুকরো বেশি আসা মেঘে ঢেকেছিল, কিছুক্ষণের মধ্যে সরে গিয়ে আকাশে গোল থালার মতো 4টা চোখে পড়ল। আমার গায়ে একটি পাতলা অ্যাশ রঙের চাদর, হালকা হিমেল হাওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা লাগায় চাদরে নিজেকে ভালোভাবে মুড়ে রেখে হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে আমি আকাশ দেখতে লাগলাম। হাতের কাছে আগুনের হালকা উষ্ণতায় শীত শীত ভাবটা ভালোই লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আমি চোখ নামিয়ে পাশে অপর দিকে তাকালাম। সে এখন আগুনের ছোট ছোট কাঠগুলো যোগান দিতে ব্যস্ত। তার গায়ে একটি কালো জ্যাকেট, আগুনের লাল রোশনিতে তাকে দেখতে কি যে ভীষণ সুন্দর লাগছে। ওরু, তাঁবুর ভিতর একটা ধূসর ব্যাগে তোমার জন্য একটা ড্রেস রাখা আছে, সেটা গিয়ে পরে আসবে প্লিজ। তার কথা আমি খেয়াল করলাম না। আমি তো তখন তাকে দেখাই ব্যস্ত। উনি আমার চোখের সামনে আঙ্গুলের একটা তুড়ি বাজালেন। আমি চমকে উঠলাম। উনি আবারও বললেন, কি বলেছি শুনেছ? তাঁবুর ভিতরে একটি ব্যাগে তোমার জন্য ড্রেস রাখা আছে, সেটা পরে এসো। আমি বাহিরে অপেক্ষা করছি। আমি হ্যাঁ বলে তাঁবুর মধ্যে ঢুকে গেলাম। বিছানার পাশে একটা ধূসর রঙের ব্যাগ রাখা, সেই ব্যাগটা যেটা আমি সকালে শপিং মলে হাতে নিয়েছিলাম। এর ভিতর আমার জন্য ড্রেস আছে। অভ্র কি তবে কিনেছিল? কখন কিনলো? 7-5 বাবা বন্ধ করে আমি এক্সাইটেড হয়ে ব্যাগের মধ্যে থেকে ড্রেসটা বের করতেই আমার চোখ কপালে উঠে গেল। একটা ছোট কালো ড্রেস, যেমনটা নায়িকারা ফিল্মে পরেন। এই ড্রেস আমি পরবো? ছি! কিন্তু অভ্র এত করে পড়তে বলল, না পড়লে যদি আবার রাগ করেন। আমার জন্য তিনি এত কিছু করলেন আর আমি তাকে রাগিয়ে দিব? অসংখ্য ভাবনা চিন্তার পর অবশেষে আমি ড্রেসটা পরে নিলাম। পরে ব্যাপক লজ্জায়ও পড়ে গেলাম। আমার নিজেরই লজ্জা লাগছে, আর এইভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো কীভাবে তাই ভাবতে লাগলাম। এত ছোট জামা যে হাঁটুও ঠিক মতো ঢাকছে না আমার, তার উপর এসব ড্রেসের সাথে ওড়নাও থাকে না। আমি চুলগুলো সামনে নিয়ে এলাম। অভ্র বাহির থেকে চেঁচিয়ে উঠল, কি হলো তোমার? আর কতক্ষণ লাগবে বলো? তাঁবুর ভারে পর্দা ঠেলে আমি কাছুমাছু হয়ে বের হয়ে আসলাম। অভ্র দাঁড়িয়ে হাতে একটি কাঠের টুকরো নিয়ে নাড়াচাড়া করছিল। আমাকে দেখতে একবার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে ওনার হাত থেকে কাঠের টুকরোটা পড়ে গেল। লজ্জায় তো আমি ওনার দিকে তাকাতেই পারছি না, শুধু হাত দিয়ে ড্রেসটি বারবার টেনে টুনে হাঁটু ডাকার চেষ্টা করেই যাচ্ছি। অভ্র নরম গলায় বলল, এটা তুমি কোন ড্রেস পরেছ? আপনি তো বললেন ধূসর ব্যাগটি থেকে এই ড্রেসটি বের করে পরতে। আমি তো শাড়ি কিনেছিলাম, ওই কালো শাড়িটা যেটা তুমি মার্কেটে নাড়াছাড়া করছিলে। এই ড্রেস ব্যাগে কি করে এলো? ও, আমারই বোধহয় তাহলে ভুল হয়েছে। একসাথে একই রকম 2টা ব্যাগ ছিল, তাই ভুলে হয়তো অন্য ব্যাগ আমি তুলে নিয়ে এসেছি। আমি চোখ বন্ধ করে নিজের হতবুদ্ধি জ্ঞানে গালি দিলাম। কি একটা কাজ যে করে ফেলেছি। উনি এখনও একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। লজ্জায় আমি ততক্ষণে শেষ। এক প্রকার চোখ মুখ বন্ধ করে এক নিঃশ্বাসে বললাম, আমি তাহলে ড্রেসটা পাল্টে আসি। বলে দ্রুত পিছনে ফিরে চলে যেতে উদ্যত হলাম, কিন্তু অভ্র আমার হাত খপ করে ধরে ফেলল। আমার বুক প্রচণ্ড দুকপুক করতে লাগলো। উনি এক হিসকে আমাকে তার বুকে টেনে এনে ফেললেন। তার জ্যাকেট খামচে ধরে আমি একবার আড়চোখে তার দিকে তাকানোর চেষ্টা করে লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। উনি তার এক হাত আমার গাড়ে থাকা চুলের মধ্যে গলিয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রাখলেন। তার ভালোবাসার আলতো স্পর্শে আমাকে ভরে তুললেন।
উনি আমায় কোলে করে তুলে নিয়ে তাঁবুর দিকে যেতে লাগলেন আর আমাকে উপহার দিলেন একটি ভালোবাসার রাত। তো আয়নায় নিজেকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কতটা বদলে গেছি আমি, মনে হচ্ছে এক অন্য আমি। আমি কি আগেও কারোর সাথে এতটা দুষ্টুমি করতাম যতটা আমি অব্রর সাথে করি? বেশ তো ছিলাম আমি শান্তশিষ্ট, চুপচাপ স্বভাবের মেয়ে। দুষ্টও ছিলাম, তবে এতটা কখনোই না। আগের কেউ যদি এখন আমায় দেখে নির্ঘাত চমকে উঠবে। মাঝে মাঝে মনে হয় আমার ভিতরে একটি সুপ্ত বাচ্চা লুকিয়েছিল, যা অব্রের সান্নিধ্যে এসে বের হয়ে এসেছে। আনমনেই হেসে উঠে আমি আবারও টাওয়াল নিয়ে ভেজা চুল মুছতে লাগলাম। হাসছো কেন? হুট করে আমার কানের কাছে অব্রর বুক কুঞ্চিত মুখ দেখে আমি চমকে উঠলাম। বললাম, আপনাকে কেন বলবো? আমার মুখ যখন ইচ্ছে তখন হাসবো। কথাটা বলে আমি ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ার তুলতেই উনি জোরে চেঁচিয়ে উঠলেন, এ কী করছো? তার চিৎকার শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, কেন, কি হয়েছে? চুল শুকাচ্ছি। তুমি জানো এভাবে ভেজা চুলে তোমাকে যে কি মারাত্মক সুন্দর লাগছে। আমি মনে মনে খুশি হয়ে ঈষৎ মুখ ফোলানোর ভান করেই বললাম, কেন? আপনিই তো বিয়ের পরের দিন সকালে ধমক দিয়ে বলেছিলেন কখনো যেন আপনার সামনে ভেজা চুলে না আসি। সে তো তখন আমি রাগের মাথায় এমনি এমনি বলেছিলাম। আর তুমি সেই স্টুপিড কথার জন্য এতদিন আমায় এই সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে রেখেছ। এখন স্টুপিড কথা বলছেন তাই না? আর তখন তো এমনভাবে বলেছিলেন যেন দ্বিতীয়বার আপনার সামনে আর ভেজা চুলে না গেলে আপনি আমায় টুকরো টুকরোই করে ফেলবেন। জানেন, এখন একটু বাহিরে এসে চুল শুকাই, আর প্রথম প্রথম তো বাথরুমে গিয়ে চুল শুকাতে হতো। তখন তো আমি এই কথাটা বলেছিলাম কারণ যখন সকালে ঘুম ঘুম চোখে হঠাৎ দেখলাম আমার সামনে এক অনিন্দ্য সুন্দরী কন্যা দাঁড়িয়ে আছে, যাকে ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে। তখনই আমি ঘাবড়ে গেলাম যে মেয়েকে জ্বালাবো বলে নিয়ে এসেছি, তার প্রেমেই না শেষমেশ আমি পড়ে যাই। এখন তো আমি প্রেমে পড়েই গেছি। বউর প্রেমে বারবার পড়তে তো আর কোনো দোষ নেই, তাই না? মামা, প্রেমে পড়ে কিভাবে? বাবা একবার যে কাদায় পড়ে গিয়ে ভূতের মতো হয়ে গিয়েছিল তেমনভাবেই। আমরা দুজনেই চমকে উঠলাম। দেখলাম আমাদের মাঝখানে দাঁড়িয়ে তুতুল মাথা উঁচু করে একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার ওনার দিকে। অব্র তুতুলকে কোলে নিয়ে সুরসুরি দিয়ে বলতে লাগলেন, ওরে বাদর, তোর সব কথাই কান পেতে শুনতে হবে তাই না? ব্রেকফাস্ট করে আমরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ভার্সিটির জন্য আর উনি অফিসের জন্য। আমি একটা হাই তুলে বললাম, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। একদমই না, আমি এখন অফিসে যাচ্ছি, এই শার্ট নষ্ট করতে পারবো না। গাড়িতে ঘুমালে তোমার মুখ দিয়ে আবার যা বেরোয়। অব্র হাসতে লাগলো। উনি আবারও আমাকে সেদিনের কথা নিয়ে খেপাতে বসেছেন বলে আমি রেগে বললাম, একদমই না, আপনি সেদিন মিথ্যে কথাই বলেছেন। উনি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, কত মিথ্যে। ওনার হাসি দেখে আমার গা জ্বলে গেল। মুখ ঘুরিয়ে বললাম, হাসবেন না তো, আপনাকে দেখতে আমার অসহ্য লাগছে। উনি আমার দিকে মুখ এনে বললেন, তাই? কিন্তু বান্দরবনে মিস সাবিহাকে বলল আমাকে হাসালে নাকি খুব সুন্দর দেখায়। ওনার মুখে সাবিয়ার নাম শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আপনি আবারও সামিয়ার নাম নিয়েছেন কেন? তুমি কি জেলাস? আমি চোখ বন্ধ করে তাতে দাঁত চেপে বললাম, হ্যাঁ, জেলাস, অনেক অনেক জেলাস। আপনি বুঝি হন না? উনি ঠোঁটে হাসি চেপে সামনে তাকিয়ে বললেন, মোটেও না। আচ্ছা তাই? গাড়ি ভার্সিটির সামনে এসে পড়ার পর আমি দেখলাম পাশ দিয়ে আসিফ সাহ যাচ্ছেন। আমি জোরে তাকে ডেকে উঠলাম। অভ্র ব্রুকুসকে আমার দিকে তাকিয়ে রইল। আমি ঝটপট করে গাড়ি থেকে নেমে বললাম, স্যার, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ও, থ্যাঙ্কস অরু। কালো রঙের শার্টে আপনাকে সবসময় একটু বেশিই সুন্দর লাগে। অভ্র হুট করে জোরে স্পিড দিয়ে আমাদের পাশ থেকে গাড়ি চালিয়ে চলে গেল। আমি জিভে কামড় দিয়ে বিড়বিড় করে বললাম, একটু বেশি করে ফেললাম না তো? যা ভেবেছিলাম তাই হলো। আমি বেশি করেছি কি না জানি না, তবে উনি যে খুব বেশি মুখ বার করে আসেন। অফিস থেকে ফিরে এসে আমার সাথে কোনো কথাই বলছেন না, আর আমিও চেষ্টায় লেগে আছি কিভাবে তার মান ভাঙাবো। তুতুল আর আরিশা আপুকে আজ রাতেও থেকে যাওয়ার কথা বলতেই আপু বললেন, না না অরু, তোমার দুলাভাইকে একদিনের কথা বলে এসে দুদিন থেকে গেলাম। আজও যদি না যায় তাহলে নির্ঘাত সে রাগ করবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আপু, আমি দুলাভাইয়ের সাথে কথা বলছি, কিন্তু আপনারা আজকে রাতে কিছুতেই যেতে পারবেন না। আমি দুলাভাইকে ফোন দিলাম। দুলাভাই ফোনটা রিসিভ করে বললেন, কি হানিমুন কাপলরা, খবর কি তোমাদের? দুলাভাই 1 মাস হলো আমরা এসে পড়েছি, আর আপনি এখন আমাদের এই নামে ডাকা ছাড়লেন না। দুলাভাই হাসতে লাগলেন। তখন আমি বললাম, দুলাভাই,
আজ কিন্তু তুতুল আর আরিশাও এখানে থাকবে, কাল সকালে চলে যাবে, ঠিক আছে? কি বলো, তোমরা ওইদিকে সুইট হানিমুন কাপল হয়ে বসে থেকে এদিকে আমাকে বউলেস করার প্ল্যানে আছো? দুলাভাইয়ের কথায় আমি হেসে দিয়ে বললাম, কেন দুলাভাই, আপনার কি হিংসে হচ্ছে? হিংসে হলে অব্রকেও আপনার কাছে পাঠিয়ে দেই, তারপর সেও বউলেস হয়ে যাবে। আমার কথা শুনে সোফায় বসে থাকা অব্র গলা খাঁকড়ে দিতে লাগলো। আমি তাকে চুপ করার ইশারা করতেই আবারও সে অন্যদিকে মুখটা ভার করে রাখলো। রাতে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। আমার মুখোমুখি বসেছে অব্র। নিচে তাকিয়ে ব্রু কুচকে চুপচাপ খেয়েই যাচ্ছেন, আমার দিকে একবারও দেখছেন না। আমার মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি চাপলো। টেবিলের নিচ দিয়ে আমার পা দিয়ে ওনার পায়ে খোঁচা দিতে লাগলাম। উনি হঠাৎ চমকে উঠে কেসে উঠলেন। আমি আরও দিতে লাগলাম। উনি পা সেরিয়ে ফেললেন। আমি কিছুতেই আর ওনার পা খুঁজে পেলাম না। অবশেষে অনেক তন্ন তন্ন করে খুঁজে পেয়ে দিলাম আবারও খোঁচা, কিন্তু পা হঠাৎ এত ছোট হয়ে গেল কেন বুঝতেই পারলাম না। একেবারে চেয়ারের পায়ার তুলে রেখেছেন। আমার ভাবনার মাঝে তুতুল হঠাৎ লাফিয়ে উঠে আরিশা আপুকে বলল, মা, টেবিলের নিচে ভূত আছে। ভূত? কি বলো? হ্যাঁ সত্যি, আমার পায়ে গুতুগুতি করছে। তুতুলের কথা শুনে এবার আমারই কাশি উঠে গেল। উনি বললেন, পা উঠিয়ে বসো তুতুল সোনা, বলা তো যায় না আমাদের আশেপাশে কত ধরনের ভূত বসে আছে। আমাকে ভূত বলা না, ভূত হয়ে থাকলে আপনার গাড়ি প্রথম চেপে বসবো মিস্টার অব্র আহমেদ। রুমে গিয়ে দেখলাম আমি আসার আগে লাইট বন্ধ করে গায়ে চাদর টেনে শুয়ে আছে আর ঘুমিয়ে থাকার বান করছে। আমি মুচকি হেসে তার চাদরের মধ্যে ঢুকে পড়ে তার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। অব্র বলে উঠল, এখানে শুয়েছ কেন? তোমার তো আসিফ স্যারকেই ভালো লাগে, কোন কালারে কোন শার্টে ভালো লাগে তাও একেবারে মুখস্থ করে রেখেছ। আমি তো আপনাকে রাগাতে ওসব বলেছি, কিন্তু আপনি রাগ হলেন কেন? আপনি তো আর জেলাস ফিল করেন না। আমি আসিফ স্যারকে হ্যান্ডসাম বা গুড লুকিং যা ইচ্ছে তাই বলি না কেন, একদম ওই আসিফ স্যারের নাম মুখে নিব না বলে দিলাম। কেন কেন নিব না? আমি জানি না, তুমি এখান থেকে নামো। আমি আমার বরের বুকে শুয়ে আছি, তাতে আপনার কি? হ্যাঁ? উনি হঠাৎই আমাকে জাপটে ধরে বিছানায় গড়িয়ে পড়ে নিচের ঠোঁটে আলতো করে কামড় দিয়ে দুষ্ট হাসি দিয়ে বললেন, আমার কি দেখাচ্ছি, আমার কি। জীবনটা কতগুলো অধ্যায়ে বিন্যস্ত থাকে, এক একটা অধ্যায়ে লুকিয়ে থাকে আমাদের জন্য এক একটা চমক। এক অধ্যায় থেকে অন্য অধ্যায়ে যেতে জীবন পরিবর্তিত হয়, কিন্তু আগে থেকে কেউ বলতে পারে না সে পরিবর্তনটা ভালো দিকে হবে নাকি খারাপের দিকে। আমার জীবনে অভ্র নামে যে অধ্যায়টা শুরু হয়েছিল, তখন শুরুতে কতটাই না শঙ্কিত হয়েছিলাম, কতটা ভয় পেয়েছিলাম, কিন্তু কে জানতো এই অধ্যায়টাই হবে আমার জীবনের সব থেকে সুন্দর অধ্যায়। মহান আল্লাহ তাআলা আমার জন্য ইহজীবনে অভ্র নামের এক টুকরো জান্নাত লুকিয়ে রেখেছিলেন এই অধ্যায়ে। অভ্রর সাথে কতগুলো দিন কিভাবে যে এত দ্রুত কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন আমার এই অধ্যায়ে আরও একটি সুন্দর অংশের সূচনা হতে চলেছে। অভ্রর ভালোবাসার একটি ক্ষুদ্র অংশ আমি আমার মধ্যে ধারণ করেছি, যে প্রতিনিয়ত ধীরে ধীরে একটু একটু করে আমার ভিতরে বেড়ে উঠছে, যেমনটা প্রতিনিয়ত বাড়ছে অভ্রর ভালোবাসা। হ্যাঁ, আমি মা হতে চলেছি। ইয়েস, আই অ্যাম প্রেগনেন্ট। কথাটা নিজের মধ্যে বারবার উচ্চারিত করতেও আমার ভালো লাগে, বেশ ভালোই লাগে। আর মনে চোখের কোণায় পানি চলে আসা, যেমনটা এসেছিল সেদিন, যেদিন আমি প্রথম জানতে পারি আমার প্রেগনেন্সির কথা। হুট করে একদিন রাতে অভ্র রুমে এসে আমার দিকে এক পলক তাকিয়ে হাতের ফাইলটা টেবিলের উপর রেখে বাহিরে চলে গেলেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। তার হয়েছেটা কি? মুখটা এমন করে রেখেছেন কেন? পরক্ষণেই মনে পড়ল, 2-1 দিন আগেই শরীর অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছিলাম। তার রিপোর্টই পাইলে না তো? এর জন্যই কি উনি এমন অদ্ভুত আচরণ করছেন? হুট করে আশঙ্কা হলো আমার কোনো বড় রোগ হয়নি তো। বিছানা থেকে নেমে টেবিলের দিকে এগিয়ে যেয়ে হাত বাড়িয়ে ফাইলটি স্পর্শ করব, তার আগে আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে অপর নাম দেখে আমি বেশ অবাকই হয়ে গেলাম। এই কিছুক্ষণ আগেই তো রুম থেকে বেরিয়ে গেলেন, আর এখনই ফোন করছেন কেন? উদ্বিগ্ন মুখে চটপট করে ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে বললাম, আপনি কোথায়? আমি একটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি। অভ্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? উনি কাঁপা কাঁপা গলায় বললেন, অনেক বড় কিছু হয়ে গেছে অরু। আমি তো ভয় পেয়ে গেলাম। বললাম, কি হয়েছে? অরু, এই পৃথিবীতে আমাদের মাঝে একটি নতুন প্রাণ আসতে চলেছে অরু। আমি তখন স্থির হয়ে গেলাম। অভ্র বলতে শুরু করলো, অরু, ট্রাস্ট মি, তোমার পিরিয়ড স্কিপ হওয়ার কথা শুনে
আমার প্রথমেই একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি চাইনি তুমি এখন প্রেগনেন্ট হও। তোমার এখনও বয়স অল্প, পড়ালেখা বাকি। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমি মনে মনে দোয়া করছিলাম যেন রেজাল্টে নেগেটিভ আসে। কিন্তু যখন ডাক্তার রিপোর্ট দেখে বলল, কনগ্রেচুলেশনস, ইউর ওয়াইফ ইজ প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন, তখন আমি বোঝাতে পারবো না আমার যে কী হয়ে গেল। হুট করে চরম আনন্দে আমার মনটা ছুঁয়ে গেল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এতটা খুশি লাগছে যে আমি তোমাকে কথাটা সামনাসামনি বলতে পারছি না। আমি নিজে যেন বেসামাল হয়ে পড়েছি। অরু, আমাদের একটা ছোট্ট বাবু হবে। তার আদো আদো বলি দিয়ে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা। তোমার বিশ্বাস হয় অরু? তোমার বিশ্বাস হয়? ফোনের এপার থেকে বুঝতে পারলাম উনি নীরবে কাঁদছেন। আমিও কখন যে মেজের বেডের সাথে ঠেস দিয়ে বসে অস্ত্র জড়িয়ে অপরের মুখ থেকে সে সুখ শ্রবণ করেছি টেরই পেলাম না। একটা হাত আনমনেই পেটে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। ফোন কানেই রইল, কিন্তু দুজনের কেউই আর কথা বললাম না। নীরবতায় আমাদের অবক্ত কথাগুলো চলতে লাগলো। ফোনের এপার থেকে আমি কাঁদতে লাগলাম, আর ওপার থেকে অপ্র। ব্যাস, সেদিনের পর থেকে ওনার যত্নের অত্যাচার আমার প্রতি দ্বিগুণ হয়ে গেল। এটা করো না, ওটা করো না, এটা খাও সেটা খাও, 24 ঘন্টা তার মুখ থেকেই বের হতেই থাকে। আমি কি তাকে কম জ্বালাচ্ছি? হুটহাটে মুড সুইং, রাত বিরাতে দুষ্প্রাপ্য জিনিস খেতে চাওয়া, যখন তখন তার উপর বমি করে ভাসিয়ে দেওয়া, সব কিছু হাসি মুখে সহ্য করেছে। কখনো একটু বিরক্তিসূচক শব্দ অবধি করেনি। মাঝরাতে ঘুম ভেঙে আর না আসলে আমার সাথে সাথে উনিও জেগে বসে থাকেন, যাতে আমার একা একা খারাপ না লাগে। মাথায় হাত বুলিয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন, আরও কত কি। তার পুরো পৃথিবীটাই যেন এখন আমার মতোই সীমাবদ্ধ হয়ে গেছে। অফিস কাজ আত্মীয় সব বাদ দিয়ে সারাদিন আমার কাছেই বসে থাকেন। প্রতিদিন এক প্রকার ঠেলে ঠুলে আমাকে তাকে অফিসে পাঠাতে হয়। ঘুমের মধ্যেও যেন আমাকে নিয়ে তার চিন্তা। আমার জন্য এতটা করেন বলে বোঝাতে পারবো না। আমি কিছু বললেই বলেন, অরু, আমাদের একটা অংশকে এই পৃথিবীতে আনার জন্য তুমি একাই যে কষ্টটা করতে যাচ্ছ, তার কাছে আমার এসব কিছুই না। খুব অসহায় লাগে জানো। যদি একটু তোমার এই কষ্টটাকে ভাগ করে নিতে পারতাম, একটু। বাচ্চাটা আমাদের দুজনের, অথচ পুরো কষ্টটা তুমি একাই করবে। সেই কষ্টটা যেহেতু আমি কিছু করতে পারছি না, তাই বাদ বাকিটা আমাকে করতে দাও প্লিজ। তার কথা শুনে আমি মুচকি হাসি। ভাবি, আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষই যদি অপরের মতো হতো, তাহলে আর কোনো প্রেগনেন্ট মেয়েকে 7-8 মাসের বড়া পেট নিয়ে রান্না করতে হতো না, ঘর সামলাতে হতো না। স্ত্রীর সেবা করবে কি, উল্টো স্বামীর সেবা করতে হতো না। কোনো মেয়ে তো ওই ভাগ্যটা পায় না। তবে আমি পেলাম কেন? ছোটবেলা থেকেই সবাই বলতো আমি নাকি খুবই লক্ষ্মী একটা মেয়ে, আমি খুব ভালো বর পাবো। কিন্তু তাকে দেখে মনে হয় আমি কি আসলে এত কিছু যোগ্য? আমার মনে হয় এই বেবিটা আমার জন্য একটা ব্লেসিং। কারণ এই বেবি আমার গর্ভে আসার পরেই ইরা আপুর সাথেও আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। আপুর সাথে আমার দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের যোগাযোগ ছিল না। তারপর একদিন হুট করে আপু ফোন করে আমার কাছ থেকে ক্ষমা চায়। সে তার ভুল সত্যিই বুঝতে পেরেছে, আর সব কিছুর জন্য সে এখন অনুতপ্ত। আপু এখন একটা স্কুলের টিচারে জব করে, আর সেখানে তার এক কলিগ সোহেলের সাথে তার ভালো পরিচয় হয়েছে। আগামী মাসে তাদের এঙ্গেজমেন্ট হবে। আপু যে সত্যি বদলে গেছে, এটাই তার উদাহরণ। সে এখন নিজে কর্মঠ হয়েছে এবং সামান্য চাকরি বড় চাকরির ব্যবধান বলে জীবনের সঠিক মানুষ বাছাই করতে পেরেছে। সোহেল ভাইয়া আসলে ভালো মনের একজন মানুষ। অব্র আমার গালে একটি চুমু দিয়ে বলল, প্রেগনেন্ট হওয়ার পর থেকে তোমাকে আরও বেশি কিউট লাগে, একদম গুলুমুলু, দেখলে শুধু আদর করতে ইচ্ছে করে। আমি চোখ শুরু করেই বললাম, বুঝেছি। আমাকে খাইয়ে খাইয়ে এমন বানিয়ে এখন গুলুমুলু বলে ইনডাইরেক্টলি মোটা বলা হচ্ছে, তাই না? আরে না রে বাবা, প্রেগনেন্সির সময় এতটুকু স্বাস্থ্য তো সবারই হয়। আর তুমি এতেও এত সুন্দর লাগে। তোমার জন্য একটা জিনিস এনেছি, এখন খাবে? না, একদমই না। একটু আগেই না এক বাটি ফ্রুটস খেয়েছি। আমি এখন আবারও মোটেও কিছু খাবো না। আগে কি এনেছি তা তো দেখে নাও, পরে কিন্তু পস্তাবে। আর তুমি এক বাটি খেয়েছো কখন? অর্ধেকের বেশি তো বাটিতে এখনো পড়েই আছে। কথাটা বলে উনি আমার সামনে ফুচকা তুলে ধরলেন। আমি চোখ বড় বড় করে খুশি হয়েও বলে উঠলাম, ফুচকা? কি খাবে নাকি রেখে দিবে? জি না, আমি এক্ষুনি খাবো। অব্র মুচকি হেসে প্যাকেট থেকে ফুচকা বের করে আমাকে প্লেটে তুলে দিলেন, আর আমি বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে আনন্দে গিলতে লাগলাম।
সব খাওয়া হয়ে গেলে মুখটাকে যতটা সম্ভব করুণ বানিয়ে বললাম, আমি আরও খাবো। একদম না, আজ অনেক খেয়েছ। এসব আনহাইজেনিক খাবার বেশি খাওয়া কিন্তু ভালো না। আমি তো এতক্ষণ আমারটা খেলাম, এখন তো বাবু খেতে চাইছে। আপনিই তো বলেন এই সময় দুইজনের খাবার খেতে হয়, আমি তো এখন একা না। এই কথাটা তো অন্য সময় একদমই মাথায় থাকে না। ফ্রুটস খাওয়ার সময় তো একজনেরটাও খাও না তুমি। আর আমার বাবু আমার মতে এসব খাবার পছন্দ করবে না। কথাটা বলে উনি আমার পেটের কাছে ঝুঁকে এসে হাত রেখে বললেন, তাই না জুনিয়র, একবার বের হয়ে এসো, তারপর তুমি আর আমি মিলে তোমার পিচ্চি আম্মুটাকে সোজা করব। আমি তখন মুখ বেংসে দিয়ে বললাম, আপনি খুবই পচা, আমার একটাও কথা শোনেন না, অথচ নিজের কথা আমাকে সব শুনিয়েই ছাড়েন। উনি আমার চোখের সামনে মুষ্টিমেয় হাত এনে একটা একটা করে আঙ্গুল খুলে বলতে লাগলেন, আমি তোমার কাছ থেকে 1, 2, 3, 4, 5, 6 বছরের বড়, তাহলে কে কার কথা শুনবে শুনি। হয়েছে, এখন আর আমাকে 1, 2 না শিখিয়ে অফিসে যান। আপনি না বললেন আপনার আজকে সন্ধ্যার পর মিটিং আছে? এবার আমার মতে উনি মুখটা করুণ করে বললেন, তেমন ইম্পর্টেন্ট না, অন্য স্টাফরাও সামলাতে পারবে, আজকে না হয় নাই যাই। আমি তখন চোখ রাঙিয়ে তাকিয়ে রইলাম। প্লিজ, আপনি যাবেন? আচ্ছা যাচ্ছি। মলিন মুখে দরজা অবধি গিয়ে তিনি আবারও চোখের ইশারায় না যাওয়ার রিকোয়েস্ট করলেন। আমি চোখ রাঙিয়ে হাত দিয়ে ইশারায় যেতে বললাম। শুকনো মুখে তিনি চলে যেতেই তার করুণ মুখটির কথা আমার মনে পড়ে যায়। আমি পেটে হাত দিয়ে হাসতে লাগলাম, যাকে বলে গলা ফাটিয়ে হাসি। এই গ্রে ডটটা দেখতে পাচ্ছ ওরু? আমি মাথা নাড়ালাম। ডাক্তার রাজি আন্টি বললেন, দিস ইজ ইউর বেবি। একটা সাউন্ড আসছে না? এটা তোমার বাচ্চার হার্টবিট। কত সুন্দর একটা অনুভূতি, তাই না? তোমার ভিতর এখন আরেকটি প্রাণ রয়েছে, তার হার্টবিট হচ্ছে। আমি কাঁপা কাঁপা হাতে সামনের মনিটরে ভেসে ওঠা আবসা আবসা ছাই রঙা প্রতিবিম্বটাকে স্পর্শ করলাম। সত্যি কেমন যেন লাগছে, আমার ভিতর আরেকটি প্রাণ, আমার বাবু। এ কি অরূপ, তুমি কাঁদছ? রাজি আন্টির কথায় আমি চমকে উঠলাম। চোখের কোণে হাত দিয়ে দেখলাম সত্যি পানি চলে আসছে। বুঝতেই পারিনি আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলাম। রাজি আন্টি বললেন, বুঝতে পারছি, লজ্জা পেতে হবে না, বাচ্চার হার্টবিট শুনে সবারই এমনটা হয়। অব্র কোথায়? এখানেই তো ছিল, একটা নার্স ডেকে নিয়ে গেল কি একটা যেন দরকারে। যা মিস করলো। এই মুহূর্তটা সব হাজব্যান্ডকেও দেখানো যায়, জানো তো। এরপর ইমোশনাল হয়ে তারা ওয়াইফের আরও বেশি বেশি করে খেয়াল রাখে। আমি মাথা নিচু করে লাজুক হেসে বললাম, উনি এমনিতেই আমার ভীষণ খেয়াল রাখেন, অনেক বেশি। রাজি আন্টি স্মিত হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, রাখবেই তো, বাগনেটা কার দেখতে হবে না। আমরা দুজনেই হেসে দিলাম। তোমার শাশুড়ি তো আমাকে ফোন করে করে পাগল বানিয়ে দিয়েছে, শুধু বলেছে ভালো করে চেক আপ করিস, ভালো করে চেক আপ করিস। এখন তুমি বলো তো, বোনের ছেলের বউকে আমি কি খারাপভাবে চেক আপ করবো? আমি হেসে দিলাম। রাজি আন্টি অব্রর মায়ের দূর সম্পর্কের বোন, তিনি একজন গাইনি ডাক্তার। আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে সম্পূর্ণ তার অবজারভেশনেই আছি। ছেলে হবে নাকি মেয়ে হবে জানতে চাও? আমি মাথা নাড়িয়ে না বললাম, এসবে আমার কিছুই আসে যায় না। আমি যতদূর জানি ওনার আর বাবা মায়েরও এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা তো শুধু দাদা দাদি হতে পারলেই খুশি। আপনি শুধু এতটুকু বলেন, আন্টি আমার বাচ্চাটা ঠিক আছে তো? একদম ঠিক আছে। এত ভালো বাবা মায়ের বাচ্চার আবার কি হবে বলো? আমি আবারও হেসে দিলাম। আজ আমি কারণে অকারণে এত হাসছি কে কে জানে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট হাতে নিয়ে কক্ষ থেকে বের হয়ে এলাম। হাসপাতালের করিডোরে আমার পাশ দিয়ে একটি মহিলা গেল, কোলে একটি নিষ্পাপ নবজাতক শিশু নিয়ে। আমি অপলকভাবে তাকিয়ে রইলাম। কিছুদিন পর আমার কোলেও থাকবে এমন একটি ফুটফুটে শিশু, আর মাত্র 3 মাস। অথচ এই 3 মাসটাকে হুট করে খুবই দীর্ঘ লাগছে আমার কাছে। কবে কাটবে এই 3 মাস? অব্র হন্তদন্ত হয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে হাত ধরে বলল, তোমার চেক আপ হয়ে গেছে? সব কিছু ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হবে না তো? আমি প্রো কুচকে বললাম, আমার না, বলুন আমার বাচ্চা সব ঠিক আছে তো? আল্ট্রাসোনোগ্রাফির পর সবাই এটাই জিজ্ঞেস করে। সবাই করলে করুক, আমার জন্য তুমি আগে।
আমি তার হাত চেপে বললাম, সব ঠিক আছে, আমারও, আমাদের বাচ্চারও। উনি চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আমরা বাসায় চলে এলে অব্র আমাকে সোফায় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার পাশে মা, বাবা, চম্পা বুঁদ হয়ে পড়ে রইলেন। আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে শুধু অব্রই পাগল হননি, বাবা মাও যেন পাগল হয়ে গেছেন। সারাদিন আমার পিছনেই লেগে থাকেন। আমার কী লাগবে না লাগবে, কখন কী খেতে ইচ্ছে করছে, সব কিছুর খেয়াল রাখেন। আমার প্রেগনেন্সির শুরু থেকেই কোনো কাজ তো দূরের কথা, হাত থেকে নিচে কিছু পড়ে গেলেও ঝুঁকতে অবধি দেননি। তাদের বংশে নাতি নাতনি আসতে চলেছে, এতেই তারা মহা খুশি। মা এসে আমার হাতে তরমুজের শরবতের ভরা একটা গ্লাস দিয়ে বললেন, ওরমা, এই শরবতটা পুরো খেয়ে ফেলো তো। এখন আবার? মা যাওয়ার আগেই না কমলা জুস খেয়ে গেলাম। সে তো অনেকক্ষণ হয়ে গেছে, তা কি এতক্ষণে পেটে আছে নাকি? এটা পুরো খেয়ে পেলো, দেখবে তোমার ভালো লাগবে। জানি না, বলে কোনো লাভ নেই। এই গ্লাসে চুমুক দিয়ে পুরোটাই খেয়ে ফেললাম। মা হেসে বললেন, তুমি নাকি রাজিয়ার কাছে অব্রের অনেক প্রশংসা করেছ, অব্র তোমার খুব খেয়াল রাখে। অব্র স্মিত হেসে আমার দিকে ব্রু কুঁচকে তাকালো। আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। বাবা বলে উঠলেন, খেয়াল তো রাখবেই, বাপের বেটা না। মা মুখটা বাঁকা করে বললেন, বাপের বেটা, তুমি কবে আমার এত খেয়াল রেখেছো বলো তো? এখন আমার ছেলের ক্রেডিটটা নিজে নিতে চাইছো? আমার ছেলে সবার থেকে সেরা। বাবা আমতা আমতা করেই বললেন, হ্যাঁ সালেহা, আমি তো সেটাই বলছিলাম। চম্পা বলল, খালাম্মা, এক্কেরে হাসা কথা কইছেন। আমগো অব্রভাইজানের মতন মানুষই হয় না। আমি তো আমার ওনারেও বইলে রাখছি, আমাগো যখন একটা বেবি হইব তখন জানি এমনই করে আমাকে যত্ন করে। ভাইজানের তো শিক্ষা রাখতে কইছি। কথাটা বলে চম্পা তার স্বভাববশত মুখে আঁচল ছাপা দিয়ে হাসতে লাগলো। মা মজার চলে বললেন, তোর ওনাটা আবার কে রে? চম্পা লজ্জা পেয়ে বলল, খালাম্মা, আপনি বুঝেন না? কে বুঝবো? আগে তো দেখতে মফিজ কাল্লা বলে ডাকতি, আর এখন ওনা হয়ে গেল নাকি? আমরা সবাই মায়ের কথা শুনে হেসে দিলাম। আর চম্পা দেবদাস মুভির পারুলের মতো বিখ্যাত দৌড় দিয়ে রান্না করে চলে গেল। রুমে এসে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার পেট দেখতে লাগলাম। কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে, মনে হচ্ছে আস্তে একটা বালিশ ঢুকিয়ে রেখেছি। মনে মনে তাই ভেবে মুসকি মুসকি হাসতে লাগলাম। হঠাৎই পিছন থেকে অব্র আমার পেটে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরল। কাঁধে তার ঠোঁট শুয়ে দিয়ে থুতনি রেখে বলল, আমার বউটাকে সব কিছুতে এত সুন্দর লাগে কেন? একদম আস্ত একটা কিউটের ডিব্বা। আমি লজ্জা পেয়ে তার পেটে কোণে দিয়ে আস্তে করে গুঁতো দিলাম। তিনি আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে আমার পেছনে বেডের সাথে বালিশ ঠিক করে দিলেন। বালিশে ঠেস দিয়ে আরাম করে বসে আমি পাশ থেকে একটি উপন্যাসের বই হাতে নিলাম। অব্র চেঁচিয়ে উঠে বলল, একদমই না, এই উপন্যাসের বই তুমি রাখো। আমি কালকে দেখছি তুমি এই উপন্যাসের বইটা পড়ে পড়ে কাঁদতে কাঁদতে পুরো হেসকে উঠিয়ে ফেলেছিলে। এমন সময় তোমার কান্না করা একদমই ঠিক না। আর একটু বাকি আছে, একটু পড়ে রেখে দেব। না, যে বই পড়ে কান্না আসে সেই বই পড়ার কি দরকার, রাখো। না, আমি রাখবো না, আমি পড়বো। আপনার যা ইচ্ছে করুন। যা ইচ্ছে করবো? আচ্ছা, তাহলে আমি বরং মিস সাবিহার সাথে একটু ফোনে গল্প করি, তাই না? উনি ফোন হাতে নিতেই আমি বই রেখে ফোন কেড়ে নিয়ে বললাম, একদমই না। উনি হাসতে লাগলেন। আমি মুখ ফুলিয়ে বললাম, কথায় কথায় শুধু সাবিহা সাবিহা করেন কেন? এখনও কি ছোকরা স্বভাব যায়নি? বিয়ের পরেও এত কিছু না জানিয়ে বিয়ের আগে জানি কি করেছেন। উনি হাসি চেপে রেখে বললেন, ম্যাম, আপনি ভুল মানুষ নিয়ে কথা বলছেন। বিয়ের আগেও আমি অসম্ভব ভদ্র একটা ছেলে ছিলাম। কতটা ভদ্র ছিলেন আমি জানি। সাইমাফুর বিয়েতে কি করেছিলেন আপনি? আমাকে অন্ধকার রুমে টেনে নিয়ে গিয়ে যে কিস করে দিলেন সেটা মনে নেই? আমি না থাকলে তো আপুকেই করতেন। ওটা তো তোমার বোনের জেদের কারণে করতে চেয়েছিলাম। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমি পছন্দ করতাম না। হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ ভালো, কিন্তু তোমার বোনের মতো রিলেশনে 1 বছরের পরও লিপ কিস না করলে তা ব্যাকডেটেড দেখায়। তাই তো তার লিপ কিসে চাই। একদম নাছোড়বান্দা। এই নিয়ে ঝগড়া হয়ে 3 দিন কথা বলাও অফ করে রেখেছিলাম। তাই তো বাধ্য হয়ে ভেবেছিলাম গালে কিস করে চালিয়ে নিব, কিন্তু তাও ভাগ্যের জোরে হয়ে গেল উল্টো পালট। এরপর তিনি আমার গালের কাছে ঝুঁকে এসে বললেন, ভুল তো করেছিলামই, তাই হয়তো আল্লাহ আমার চুমুটাকে সঠিক গালে পুষে দিয়েছিল। কথাটা বলে উনি আমার গালে আবার একটা চুমু দিয়ে দিলেন। আমি মনে মনে প্রচণ্ড খুশি হয়ে বাহিরে প্রকাশ না করে ব্রুকুসকে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু এতে তার কোনো ভ্রুক্ষেপ হলো না, মনে হলো না, কারণ তিনি আবারও আমার অন্য গালে তার ঠোঁট ছুঁয়ে দিলেন।
মাঝরাত্রিতে অব্র হঠাৎ করে অস্থির হয়ে ঘুম থেকে জেগে উঠল। প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার ঘুম প্রচণ্ড হালকা হয়ে গেছে, তাই আমিও টের পেয়ে গেলাম। অব্রর পাশে বসে হাত ধরে বললাম, কি হয়েছে আপনার? এত ভয় পেয়ে গেছেন কেন? উনি আমার সোয়া পেয়ে হুট করে আমায় জড়িয়ে ধরলেন আর বললেন, অরু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। ইস, আপনি এমন গেমে একাকার হয়ে গেছেন কেন দেখি। আমার ওড়না দিয়ে তার মুখ মুছে দিতে চাইলাম, কিন্তু উনি দিলেন না। আবারও আমায় জড়িয়ে ধরে রাখলেন, যেন ছেড়ে দিলে আমি কোথাও একটা হারিয়ে যাব। অবশেষে অনেক জিজ্ঞাসার পর জানতে পারলাম উনি একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। উনি নাকি দেখেছেন আমি কোথাও একটা হারিয়ে যেন যাচ্ছি। উনি শত দৌড়েও আমার নাগাল পাচ্ছেন না। আর ব্যাস, এতটুকু দেখে ওনার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। আমি হেসে বললাম, পাগল হয়ে গেছেন? এসব দেখবেন না তো কি করবেন? সারাদিন তো এগুলো নিয়েই ভাবতে থাকেন, তাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখে ফেলেছেন। কিন্তু উনি শান্ত হলেন না, বললেন, আমার খুব ভয় লাগছে ওরু, কেন জানি না কিছু ভালো লাগছে না। যতই ডেলিভারির টাইমটা এগিয়ে আসছে ততই যেন ভয়টা বাড়ছে। আমি ওনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আমার কিচ্ছু হবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর করো কি, বাচ্চা হয় না নাকি? অনেক বুঝিয়েও কিছু হলো না, অব্র ভয় পেতেই লাগলো। আমার প্রেগনেন্সি 9 মাসে পড়ার পর থেকেই তার এই অবস্থা শুরু হয়ে গেছে। সে কারণে অকারণে হয়তো স্বপ্নটা দেখে ফেলেছে, কিন্তু এটা তাকে বোঝায় কে? অব্র আর ঘুমোতে গেল না, জায়নামাজ নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে বসে গেল। উনি সত্যি খুবই ভয় পেয়ে গেছেন। আমি শুয়ে শুয়ে তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, সত্যি কি এটা শুধু তার মনে হুট করে আসা একটা ছোট্ট আকাঙ্ক্ষা, না অন্য কিছু? রাত 8:56। বিছানায় আধা-শোয়া হয়ে বসে আছি আমি, আর ঘরের এই মাথা থেকে ও মাথা চিন্তিত মুখে পায়চারি করে চলছে অব্র। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে হাত দিয়ে একটি জোরে নিঃশ্বাস ছাড়লাম। বললাম, হয়েছে ওরু, এখন কিন্তু হেলাফেলা করার সময় না, এখন খুবই রিস্কি একটা সময়। বিছানা ছেড়ে আমায় ছাড়া এক পাও নড়বে না। কোথাও যেতে হলে আমায় বলবে, আমি ধরে নিয়ে যাব, বুঝেছ? অনেক বুঝেছি, এবার আপনি এখানে বসুন। উনি চিন্তিত মুখ নিয়ে আমার পাশে বসে পড়লেন। ওনার কপালের ঘাম আমার ওড়না দিয়ে মুছে দিয়ে বললাম, ইস, কী অবস্থা করেছেন নিজের। আপনাকে দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট আমি না, আপনি। হুট করে পেটের ভিতর ব্যথা উঠে গেল। আমি আহ করে উঠলাম। অব্র উদ্বিগ্ন মুখে বলে উঠল, কি হলো, লেবার পেন উঠেছে? হাসপাতালে নিয়ে যাব? আপনার মাথা, বাবু পেটে কিক মেরেছে। আমার কথা যে সত্যি তাই বুঝতে চাইছে। বাবুও বুঝতে পেরেছে তার বাবা শুধু শুধু টেনশনে মরছে। উনি খুশি হয়ে আমার পেটে হাত রেখে তার গাল লাগিয়ে বললেন, আমার বাবার গালে আরেকটা কিক মারো তো। ওনার কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবু পেটে আবারও কিক মারল। অব্র খুশি হয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। অরু, আমাদের বাবু কি বড় হয়ে ফুটবলার হবে নাকি? কি জোরে কিক মারা দেখেছ? আমি হেসে পেটের দিকে তাকিয়ে বললাম, তোর বাবা আমাকেই সবসময় বিতে বলে, অথচ নিজে বড্ড বিত। আর কয়েকটা কিক মেরে তার বয়টাকে বাগিয়ে দাও তো শোনা। এই, তুমি কি শিখাচ্ছ আমার বাবুকে? বাবু, আম্মুর কথা একদমই কান দেবে না। বাবা অনেক সাহসী, বিতুর ডিম তো তোমার আম্মু। তারপর আমার পেটের কাছে ঝুঁকে তিনি পিস পিস করে বললেন, জানো, এখনও ভূতের ভয় পায়। আমি মুখ ফুলিয়ে বললাম, এই বলা হচ্ছে আমার নামে না? যান, আপনার সাথে আমি আর কথাই বলবো না। উনি কানে হাত দিয়ে বললেন, আচ্ছা চাচা, সরি। এখন যদি ফ্রিজ থেকে এক বাটি আইসক্রিম এনে খাওয়ান, তবে কথা বলার ব্যাপারটা পুনরায় ভেবে দেখতে পারি। আচ্ছা, ওকে, ফাইন। উনি আমার পেটে একটি চুমু দিয়ে পিস পিস করে বললেন, তোমার মাকে এখন রাগানো ঠিক হবে না। একবার বাহিরে বের হয়ে আসো জুনিয়র, তারপর আমরা দুজন মিলে আম্মুকে খেপাবো। আম্মুর এমন আরও অনেক অদ্ভুত দিক আছে। আমি মুচকি হেসে তার কাণ্ড দেখতে লাগলাম। উনি বললেন, আমি যতক্ষণ না আসি নিচে কিন্তু নামবে না। আমি হেসে বললাম, আচ্ছা। আমি যাবো আর এই আসবো, নামবে না কিন্তু নিচে। আচ্ছা বাবা, নামবো না। উনি আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন। বাহিরে হুট করে প্রচণ্ড হাওয়া বইতে লাগলো, মনে হচ্ছে ঝড় হবে। জানালার খোলা কপার জোড়া বারবার একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। প্রবল বাতাসে ঘরে থাকায় আদো পানির চিপি খোলা বোতলটা টি টেবিল থেকে পড়ে গেল। সে অল্প পানি মেঝেতে পড়তেই যেন অনেক হয়ে গেল। সোফার উপরে থাকা ফোনটা কতক্ষণ ধরে বেজে চলছে। ওনার আসতে এত দেরি লাগছে কেন কে জানে। আস্তে আস্তে বিছানা থেকে পা নামিয়ে আমি এগিয়ে গেলাম। এত রাতে ফোন করেছে, হয়তো কোনো জরুরি কল হবে। সোফা থেকে ফোনটা হাতে নিতে অব্র নিচ থেকে চেঁচিয়ে উঠল, ওরও আমি আসছি, তুমি কিন্তু নিচে নেমো না। আমি দরজার দিকে তাকিয়ে মৃদু হেসে ফোনটা কানে ধরে সামনে এক কদম এগোতেই হঠাৎ সে পানিতে আমার পা পিছলে গেল। সোফায় হাত দিয়ে আমি ঠেকাতে চাইলাম, কিন্তু পারলাম না।
তার আগে মেঝেতে পিঠ থেকে পড়ে গেলাম। সোফায় হাত দিয়ে ঠেকানোর চেষ্টায় আমি বেশি জোরে যাইনি, কিন্তু এতটুকুতে যেন ভিতরে কোনো বিরাট পরিবর্তন হয়ে গেল। হঠাৎ দেউর মতো পেটে একটি ব্যথা উঠে থেমে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যেন কোনো চিৎকারও আমার মুখ দিয়ে বের হলো না। হঠাৎ একটি হিমশীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। পেটে হাত দিয়ে একটি অজানা আশঙ্কা আমার মাথা ঘুরে ওঠে। চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে শুধু দেখতে পেলাম অভ্র চিৎকার করে দৌড়ে আমার দিকে আসছে। হাত থেকে আইসক্রিমের বাটি নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার চোখ টলমল করছে। বন্ধ চোখ খুলতে নাকে ফিনাইলের কটু ঘ্রাণ বেনে এলো। আশেপাশে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি। আমি শুয়ে আছি একটি ছোট্ট সাদা বিছানায়। আমার বুঝতে বাকি রইল না আমি হাসপাতালে আছি। একটা হাত পেটে নিয়ে দেখলাম পেটটা এখনো উঁচু, অথচ নিথর হয়ে পড়ে আছে। ভিতর থেকে কোনো নড়াছড়া আভাস পাচ্ছি না। উদ্বিগ্ন পেটে হাত বুলিয়ে আমি অস্থির হয়ে ভাবতে লাগলাম, একটু আগেও তো কেমন অন্যরকম ছিল। একটু পরপরে বাবু কিক মারছিল, তাহলে এখন নিশ্চুপ কেন? আমার পাশে কেউ নেই। কিছু সেনাস্বরের আওয়াজ বাহির থেকে আসছে। বুঝতে পারলাম তারা বাহিরে আছে। কাউকে যে ডাকবো কোনো গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। উঠে যাওয়ার মতো শক্তিও নেই। বিছানা বালিশ ভিতরে হত্রে হঠাৎই চোখ পড়ল বিছানার পাশে ছোট্ট টেবিলে অভ্রর মায়ের ফোন। হাত বাড়িয়ে খুব কষ্টে তা নিজের কাছে নিয়ে অভ্রকে ফোন দিলাম। একবার বাজলো, ধরল না। দ্বিতীয়বার বাজতেই রিসিভ হলো। শুনতে পেলাম রাজি আন্টির গলা। তিনি বলছেন, বাচ্চার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, হার্টবিটও কমে গেছে। বাচ্চাকে যদি বাঁচানোর চেষ্টা করি তবে ওরুর লাইফের অনেক বড় রিস্ক নিতে হবে। যে কোনো একজনকে বাঁচানোর চেষ্টা করা যাবে, তবে ওরুকে যদি বাঁচাতে চাই তবে ও বেঁচে যাবে। কিন্তু বাচ্চাকে বাঁচাতে চাইলে ওরুর লাইফের সাংঘাতিক রিস্ক তো আছেই। তার উপর বাচ্চাকে শেষমেশ বাঁচাতে পারবো কি না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এতটুকু শুনে আমার হাত আগলা হয়ে গেল। হাত থেকে ফোনটা বিছানা থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। সেই শব্দে সবাই দ্রুত ভিতরে চলে এলেন। আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, অভ্র, দুলাভাই, আলিশা আপু, সবাই। আমি হঠাৎই কাঁদতে শুরু করলাম। এতটা কষ্ট হচ্ছিল কেন আমি তখন নিচে নামতে গেলাম। উনি বারবার আমায় বারণ করেছিলেন। আজ আমার নিজের দোষের কারণেই আমার বাচ্চাটা। আমার মা এসে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললেন, চিমা, এভাবে কেঁদো না। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, আমার বাচ্চা মরে যাচ্ছে আর আমি কাঁদবো না? আমার কথা শুনেই সবাই একটু অবাক হলেন যে আমি জানলাম কিভাবে। দুলাভাই নিচ থেকে অভ্রর মায়ের ফোনটা তুলে দেখলেন। অভ্র নিজের হাতের ফোনের দিকে তাকিয়ে ওহ শিট বলে উঠল। রাজি আন্টি বললেন, হাতে সময় খুবই অল্প, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সবাই কি ভেবে দেখলেন? এবার অভ্র মুখ খুলল। পিছন থেকে সামনে এগিয়ে এলো। তাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগছে। তিনি বললেন, এতে আবার বাবা বাবির কি আছে? আন্টি, আপনি ওরুকেই বাঁচাবেন। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, না, আমার বাবুকে বাঁচান। আমার জন্যই আমার বাবুর এই অবস্থা। আপনারা আমার বাবুকে বাঁচান। রাজি আন্টি বললেন, ওরু, আমার মনে হয় না এটা ঠিক হবে। তোমার লেবার পেইন উঠছে না। মেডিসিন দিয়ে লেবার পেইন আনতে হবে। খুব যন্ত্রণা সহ্য করতে হবে। তোমার বয়স অল্প, এতটা কষ্টে তোমার শরীর নিতে পারবে না। যে কোনো কিছু হয়ে যেতে পারে। তার উপর যার জন্য এত কিছু করবে তার বাঁচার চান্সও খুবই কম। আন্টি, 1% চান্স হলে আপনি চেষ্টা করুন। আন্টি, আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ। প্লিজ আন্টি, আমি আপনার পায়ে পড়ি। দেখা গেল কেউ আমার কথায় রাজি না। তারা আমাকে বাঁচাতে চান, আর আমাকে বাঁচাতে গেলে বাচ্চাটাকে মরতে হবে। আমি রাজি আন্টির হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি, আপনারও তো বাচ্চা আছে। আপনি কখনো চাইবেন নিজে বেঁচে থাকার পরিবর্তে বাচ্চাকে মেরে ফেলতে? বলুন না, কোনো মা কি কখনো চায়? মা, তুমি কি কখনো চাইবে নিজের জন্য আমাকে মেরে ফেলতে? অপর মায়ের দিকে তাকিয়ে জ্বর করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনিই বলুন না, আপনি কি কখনো এটা করতে পারবেন? বলুন। তাহলে আপনারা আমাকে কেন করতে বলছেন? শুধুমাত্র আমার বাচ্চাটা এখনো বাহিরে আসেনি বলে তার কোনো কদর নেই? তার জন্য আপনাদের মায়া হচ্ছে না? না, সেও তো একটা প্রাণ। তাকে কেন বাঁচানোর চেষ্টা করা হবে না? তাকে মেরে ফেলার কথা কেন আপনারা বলছেন? এখন যদি আমার বাবু আমার হাতে থাকতো আর এমন একটা অপশন চুজ করতে হতো, তাহলে আপনারা তখন পারতেন এই কথাটা বলতে? সবাই তবুও এক কথাই বলতে লাগলো। আমি আর না পেরে রেগে চিৎকার করে বলে উঠলাম, সবাই আমার কাছ থেকে দূরে সরুন। কেউ আমার কাছে আসবেন না। আপনারা সবার স্বার্থপর। আমার বাচ্চার কথা কেউ ভাবছে না। কথাগুলো বলতে বলতে আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। সে জ্বরের নিস্তব্ধ রাতে আমার বাচ্চা বলে চিৎকার করে কান্না সেখানে উপস্থিত সকলের চোখ ভিজিয়ে ছাড়ল। রাজি আন্টি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ওরু, বোঝার চেষ্টা করো মা। আমার নিজেরই খুব ভয় লাগছে। তাছাড়া তুমি তো আবারও কনসিভ করতে পারবে, তাই না? হ্যাঁ জানি, আমি হয়তো আবারও কনসিভ করতে পারবো। আমি মা হব।
আমাকে অন্য কোনো বাচ্চা মা বলে ডাকবে, কিন্তু আমার এই বাচ্চাটা তো আমাকে মা বলে ডাকবে না। আমার এই বাচ্চাটা তো আর পৃথিবীর আলো দেখতে পারবে না। আমার এই বাচ্চাটা যেদিন হৃদস্পন্দন শুনতে পেয়েছিলাম, আপনি দেখেছিলেন তো আন্টি, আমার কি আনন্দ হয়েছিল। আজ সেই হৃদস্পন্দন শুনতে পাওয়া যাচ্ছে না শুধু আমার কারণে। অব্র, আপনিও একটা কথা জানেন না, মাঝে মাঝে আমি সবার চোখের আড়াল হয়ে একা একা বসে জোরে জোরে কাঁদতাম, খুশির কান্না। আমি মা হব, আমার কোলে একটি ফুটফুটে নিষ্পাপ বাচ্চা আসবে এই খুশিতে। মাঝে মাঝে যখন মাঝরাত্রিতে আমার ঘুম ভেঙে যেত, উনিও ঘুমিয়ে থাকতেন, তখন ক্লান্ত তাকে না জাগিয়ে বসে বসে বাচ্চার সাথে কথা বলতাম। আমার বাচ্চাকে আমি কত গল্প শুনিয়েছি, আর আমার বাচ্চাটা আজ সেসব না দেখেই চলে যাবে। এতটা পাষাণ আমাকে হতে বলবেন না। আমি এই পৃথিবীতে অনেক বেঁচেছি, অনেক কিছু দেখেছি, অনেক সুখ পেয়েছি, অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমার আর বাঁচার প্রয়োজন নেই, কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে আমার বাচ্চা এখনো দেখেনি, তার বাঁচার প্রয়োজন আছে। আমি আমার এই বাচ্চাটাকে বাঁচাতে চাই। আপনারা প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য আমাকে আমার আপন মানুষদের কাছে কেঁদে কেটে হাত জোর করে আকুতি মিনতি করতে হলো। একসময় অব্র আমাকে থামিয়ে বলে উঠলেন, ব্যাস, এবার থামো, অনেক কথা বলে ফেলেছ। তুমি যা চাইছো সেটা কখনো সম্ভব না। আমি তোমাকে নিয়ে এক বিন্দু রিস্ক নিতে পারবো না। আমি হঠাৎ কান্না থামিয়ে মুখ শক্ত করে বললাম, আপনি যদি আমাকে তা না করতে দেন, তবে আমি আজই এই হাসপাতালের ছাদ থেকে আমার বাচ্চা পেটে নিয়ে লাফ দিয়ে মরবো। যে অব্র আমার প্রেগনেন্সির পর আমার গায়ে একটা ফুলের টকও লাগতে দেননি, সে অব্র আমার এই কথায় সবার সামনে আমার গালে জোরে ঠাস করে একটা সর বসিয়ে দিলেন। সবাই চমকে উঠে মুখে হাত দিল, কিন্তু আমার মুখের কোনো ভাবান্তর হলো না। তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার সময় হাত দিয়ে দরজায় প্রচণ্ড জোরে ঘুষি দিলেন, কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন আমি আমার সিদ্ধান্তে অনড়। ডাক্তার রাজি আন্টি আমার কপালে আলতো করে একটি চুমো দিয়ে বললেন, আজকালকার হুটহাট অ্যাব্রশনের যুগে তুমি একটি মহৎ নিদর্শন দেখিয়ে দিলে ওরু। সত্যি বলতে কোলের বাচ্চাকে নিয়ে মানুষ যতটা করে, গর্ভের বাচ্চার জন্য কেউ এত বড় রিস্ক নেয় না। এমন কেস আমি অনেক দেখেছি, যেখানে বাচ্চা আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হয়। সবাই কষ্ট পায়, পাগলের মতো কান্না করে, কিন্তু কেউ শুধু বাচ্চাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় না। আর তুমি এতটুকু মেয়ে হয়ে নিজের জীবন দিয়ে বাচ্চাকে বাঁচাতে চাইছ। সত্যি, তুমি আজ আমাদের সব মায়েদের হারিয়ে বড় হয়ে গেলে। একটি মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মা হয়, আর তুমি বাচ্চা জন্ম দেওয়ার আগে একজন মা হয়ে গেছো। সেই মা যে তার বাচ্চার জন্য সব করতে পারে। আমি আমার সমগ্রটা দিয়ে আপ্রাণ চেষ্টা করব তোমাদের দুজনকে বাঁচাতে, বাকিটা আল্লাহর হাতে। আমার চিন্তা চেতনা তখন পারিপার্শ্বিক সব বাদ দিয়ে এককেন্দ্রিক হয়ে গিয়েছিল, শুধু আমার বাচ্চাকে ঘিরেই। আর কোনো কিছুই আমার মাথায় ছিল না। শীঘ্রই আমাকে মেডিসিন দিয়ে লেবার পেইন আনা হলো। অব্র হাজার চেষ্টা করেও আমার উপর রাগ করে দূরে সরে থাকতে পারলেন না। কিছুতেই আমাকে একা ছাড়বেন না। আমার সাথে ডেলিভারির সময়েও থাকার জন্য পাগল হয়ে গেলেন। চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। অবশেষে পাশ্চাত্য দেশের মতো ওনাকে আমার সাথে ভিতরে থাকার পারমিশন দেওয়া হলো। তার হাত ধরে আমি প্রসব বেদনার অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলাম। কিন্তু এই কষ্ট যে সহ্য করার মতন না। এতটা যন্ত্রণা, মনে হচ্ছিল মৃত্যুর যন্ত্রণা এর থেকে সহনীয়। যন্ত্রণায় অব্রর হাত খামচে ধরে আমি শুধু পাগলের মতো বিছানায় দাপড়াতে লাগলাম। উনি আমাকে সাহস দিবেন কি? ওনার নিজেরই হাত থরথর করে কাঁপতে লাগলো। আমার হাতটা তার মুখের কাছে চেপে তিনি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। এত এত যন্ত্রণার মাঝেও আমাকে একটি চিন্তা, একটি ভয় গ্রাস করে যাচ্ছিল। আমার বাচ্চাটা বাঁচবে তো? যন্ত্রণার নিচে ঠোঁট জোরে কামড়ে ধরে আমি দোয়া করলাম, আল্লাহ, আমার সমগ্র জীবনের পরিবর্তে তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিও। ডাক্তাররা হঠাৎই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর সে আতঙ্ক যে আমার বাচ্চাকে নিয়ে, তা বুঝতে আমার অসুবিধা হলো না। সে আতঙ্ক মুহূর্তে আমার মধ্যেও সেয়ে গেল। এত কিছুর পরেও কি আমার বাচ্চাটা বাঁচবে না? অসহ্য নিদারুণ যন্ত্রণায় আমার হঠাৎই মনে হতে লাগলো আমি কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, কোনো এক সুদূর অজানাই, যে অজানাকে পুরোপুরি জানতে পারার পর কেউ আর ফিরে আসে না। সে অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমার হঠাৎই মনে হলো আমার বাচ্চার জীবনের জন্য আমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ ছাড়া জীবনের এই বড় প্রাপ্তি আমি পাবো না। কিছু একটা ত্যাগ করতেই হবে, অনেক বড় একটা কিছু। এতটুকু পড়তে দূর থেকে বাবার গলার আওয়াজ পেয়ে আয়ের ঝটপট হাতের নীল রঙের ডায়েরিটা বিছানার চাদরের নিচে লুকিয়ে ফেলে। একটা গল্পের বই হাতে নিল। তার ছোট ছোট ধপধপে পশরা হাত দিয়ে চোখে থাকা গোল প্রেমের চশমার ডাট ধরে ঠিক করলো। ব্যস্ত ভঙ্গিতে অব্র রুমে এসে ছেলেকে দেখে থমকে গেল। বাবার মতোই সাদা শার্ট, কালো প্যান্ট পরে একদম রেডি হয়ে বসে আছে সে।
এমনি হাতে কালো মোটা ফিতার ঘড়ি, শার্টের হাতাটা একদম হাত পর্যন্ত বোতাম দিয়ে আটকানো, সিল্কি কালো চুলগুলো কপালে এসে আড়াআড়ি করে পড়ে আছে। গোল প্রেমের চশমা চোখে নিয়ে বোধ হয়ে আছে সে গল্পের বইয়ে। দেখে মনে হচ্ছে একজন সাক্ষাৎ দেবদূত। রূপকথার রাজ্যের পথ হারিয়ে ভুল করে এখানে এসে পড়ে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। ছোট্ট গোলাপি ঠোঁট আলতো করে চেপে একবার বাবার দিকে আশচোখে তাকানোর চেষ্টা করেই আবার বইয়ের পাতায় দৃষ্টি নিল আয়াস। কিছুক্ষণ ছেলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে অভ্র মিষ্টি করে হাসল। এতটুকু বয়সে অসম্ভব ধরনের ম্যাচুরিটি ধারণ করে আছে এই ছেলে। মাত্র 6 বছর বয়সে কি সাংঘাতিক রিডিং পড়তে পারে, সারাক্ষণ গল্পের বই নিয়েই পড়ে থাকে। ছেলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে অভ্র বলল, একা একাই রেডি হতে গেলে কেন শোনা, বাবা এসে করে দিত। আয়াস মুচকি হেসে বলল, বাবা তুমি তো আমার সব কিছুই করে দাও, তাই আমি একটু করলাম। আমি এখন একা একা রেডি হতে পারি। বাবা, আমার বাবাটা আজ দেখছি হুট করে অনেক বড় হয়ে গেছে। আয়াস লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট চেপে হাসলো। তুমি তাহলে একটু বসো আয়াস, আমি ঝটপট হাতের কাজটা সেরে নেই। বাবার কথায় আয়াস মাথা নাড়িয়ে সায় দিল। হাতের ওয়ালেটটা বিছানায় রেখে অব্র একবার টেবিলের উপর অগোছালো হয়ে পড়ে থাকা কাগজগুলো দিকে তাকিয়ে আলমারির একটি কাবাট খুলল। সেখান থেকে একটি ফাইল বের করে কি যেন দেখতে লাগলো। আয়াস আস্তে করে তার পাশ থেকে বাবা রাখা ওয়ালেটটা হাতে নিয়ে খুলে দেখল। সেখানে নীল শাড়ি পরা একটা মেয়ের ছোট্ট ছবি। মেয়েটির চুলগুলো কানে গুজে রাখা, মাথাটা হালকা নিচু করে মেয়েটির সামনের দিকে হঠাৎই চোখ তুলে তাকিয়ে লাজুক মুখ করে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখে যেন এক সমুদ্র মায়া। কি সুন্দর ছবিটা! এটি সেই ছবি যেটা অভ্র উরুকে প্রথম নীল শাড়ি পরা দেখে চট করে ক্যামেরা দিয়ে তুলে নিয়েছিল। অভ্রর মতোই মুগ্ধ চোখে আয়াস ছবির মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার ভাবতে অবাক লাগছে, এই মেয়েটিরই সে নীল রঙের ডায়েরি, যার দুঃখে সুখে ভরা জীবনগাথা সে এতক্ষণ ধরে পড়েছে। তার চাইতে যে জিনিসটা তার অবাক লাগে তাহলে এই মেয়েটি তার মা। আয়াস তার বাবাকে খুব ভালোবাসে। আয়াসের বাবা খুব ভালো। আয়াস বড় হয়ে ঠিক তার বাবার মতোই হতে চায়। তবে আয়াস আরেকজনকেও খুব ভালোবাসে। এই কথাটা আয়াস কখনো কাউকে বলেনি, এমনকি তার বাবাকেও না। শুধু একবার ক্লাসে বলেছে। আয়াসদের স্কুলে মাদার্স ডেতে যখন সব বাচ্চাদের তাদের মা নিয়ে কিছু বলতে বলা হলো, তখনই আয়াস পুরো ক্লাসের সামনে লাজুক মুখে বলেছিল, আমার মা একজন চমৎকার মানুষ, আমি আমার মাকে খুব ভালোবাসি। আয়াস আর কিছু বলতে পারেনি। হঠাৎ তার গলায় কিছু একটা দলা পাকি এসেছিল। বাবা ছাড়া সে কখনো কারো সামনে কাঁদে না, তার ভীষণ লজ্জা লাগে। অভ্র আলমারির কাবাট লাগাতে আয়াস তাড়াতাড়ি করে ওয়ালেট আগের জায়গায় রেখে দিয়ে পুনরায় গল্পের বইয়ে চোখ দিল। অভ্র এক পলক ছেলের দিকে তাকিয়ে টেবিলের উপর পড়ে থাকা কাগজপত্র তাড়াহুড়ো করে গোছাতে লাগলো। সম্পা একটা দুধের গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করে গালে হাত দিয়ে বলে উঠল, ও মাগো, আমগো আয়াস সোনারে কি সুন্দর দেখা যাইতেছে। আয়াস সোনা, এই দুধটা এখন এক চুমুকে দিয়ে খাইয়া ফেলো তো দেখি। আয়াস দুধের গ্লাস হাতে নিয়ে মুখের সামনে ধরে নাক কুচকে ফেলে বলল, দুধ খেতে তার একদমই ভালো লাগে না, কিন্তু তবুও সে কখনো মানা করে না, কারণ আয়াস গুড বয় হতে চাই। বাবা বলেছে গুড বয়রা বড়দের সব কথা শোনে। ব্যস্ততার মাঝে হাতে ফাইল নিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই দৃশ্যটি দেখল অভ্র। ওরও ঠিক এভাবে দুধ খাবার সময় নাক কুচকে ফেলত। এরপর কিছু একটা ভেবে দ্রুত চোখের পলক ফেলে আয়াসকে দুহাত দিয়ে সোফার উপরে উঠিয়ে বসিয়ে অভ্র তাড়াতাড়ি করে জুতো পরিয়ে ফিতা লাগিয়ে দিতে লাগলো। তারপর বলল, দেরি হয়ে যাচ্ছে রে বাবা, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ঝটপট জুতোর ফিতা লাগিয়ে অভ্র আয়াসের হাত ধরে হাঁটতে চাইল, কিন্তু আয়াস হঠাৎই তার বাবার হাত টেনে ধরে আস্তে করে ডাকলো, বাবা। অভ্র থেমে পাশে ঘুরে তাকাতে আয়াস নিচু হয়ে ঝুঁকে অভ্র জুতোর ফিতা লাগিয়ে দিতে লাগলো। তাড়াহুড়ো নিজের এক পায়ে জুতোর ফিতা লাগাতেই যে ভুলে গেছে সে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে খুব সুন্দর করে আয়াস তার বাবার জুতোর ফিতা লাগিয়ে দিল। মুচকি হেসে অভ্র তার ছোট্ট ছেলের কাণ্ড দেখল। ফিতা লাগানো হয়ে গেলে আয়াস উঠে দাঁড়িয়ে হাত দিয়ে আবারও চশমার ডাটটা ঠিক করে মিষ্টি হেসে দিল। অভ্র হাঁটু গেড়ে হঠাৎই ছেলের সামনে বসে পড়ে। দু হাতে ছেলের মুখ ধরে কপালে একটু চুমু দিয়ে বলল, শুভ জন্মদিন সোনা। আয়াসও প্রতি উত্তরে মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ বাবা। অভ্র কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার ছেলের নিষ্পাপ মুখটির দিকে তাকিয়ে রইল। ওরুর বড় স্বাদের ছেলে আয়াস। এই ছেলের জন্যই মেয়েটা সেদিন কি ভয়ানক যন্ত্রণাই না হাসি মুখে গ্রহণ করেছিল। অভ্র শুধু অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটা হুট করে যেন অনেক বড় হয়ে গিয়েছিল সেদিন, সবার থেকে বড়। বাচ্চার জন্য এক আকাশ কষ্ট বুকে ধারণ করতে এক বিন্দু ভাবেনি। সে রাতের কথা মনে পড়লে আজও অভ্রর গা কেঁপে ওঠে। ওরুর এত কষ্টের এই ছেলের গায়ে অভ্র কোনো আঁচ লেখতে দেয়নি কখনো। খুব যত্নে ছোট থেকে বড় করেছে। চোখ পিটপিট করে তাকিয়ে আয়াস তার বাবার হাত ধরে ঝাঁকিয়ে তার ধ্যান ভাঙালো। অভ্র মৃদু চমকে উঠে হেসে বলল,
আজ আমরা একটু বিশেষ জায়গায় যাব, তোমার মনে আছে তো? আয়াস হেসে মাথা নাড়ালো। পুনরায় ছেলের হাত ধরে অব্র উঠে দাঁড়িয়ে বলল, চলো। যাওয়ার আগে একবার পাশের দেওয়ালে অরুর হাসি মুখে তাকিয়ে থাকা ছবিটার দিকে তাকিয়ে অব্র ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ হঠাৎ করে ছলছল করে উঠল। এয়ারপোর্টে একগাদা মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে অব্র আর আয়াস। চারদিকে মানুষের তুমুল ব্যস্ততা, কেউ আসছে কেউ যাচ্ছে। আয়াসের ডান হাতটা তার বাবার হাতে ধরা, বাম হাতে একটি ছোট্ট হলুদ রঙের হাসি মুখে আঁকা বল, যাকে আয়াস বলে স্মাইল বল। এই বলটি তার খুব পছন্দের, বেশিরভাগ সময় বলটি তার হাতে থাকে। আজও তাই বলটি হাতে নিয়ে মানুষের ভিড়ে কিছু খুঁজে চলছে আয়াস আর অব্র। পিতা পুত্রকে দেখতে আজ পুরো একরকমই লাগছে। দুজনের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, দুজনের চোখে চশমা। ব্যতিক্রম শুধু আয়াসের চশমা গোল আর অব্র চোখের চশমা ছোটোর মধ্যে আয়াতাকার। আরেকটি ভিন্নতা আছে, অব্র শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো আর আয়াসের শার্টের হাতা পুরো হাত পর্যন্ত ঢাকা। এছাড়া দুজনকে আলাদা করা যাচ্ছে না। এয়ারপোর্টের ব্যস্ততার মাঝে দু একজন ঘুরে ঘুরে এই অনেকটা একই রকম দেখতে অসম্ভব সুন্দর ছেলে দুটোকে দেখতে লাগলো। সেদিন অব্র আয়াসের কোনো প্রক্ষেপ নেই। হঠাৎ আয়াসের হাত থেকে তার ইসমাইল বলটা পড়ে গড়িয়ে যেতে লাগলো। বাবার হাত ছেড়ে সে দ্রুত বলটির পিছনে গেল, কিন্তু বলটি থামার নামই নিচ্ছে না। অবশেষে বলটি থেমে গেল একটি নীল শাড়িতে ঢাকা পায়ের কাছে গিয়ে। আয়াস দ্রুত গিয়ে ঝুঁকে বলটি হাতে নিয়ে সামনের মেয়েটির পা থেকে উপরের দিকে আস্তে করে মাথা তুলে দেখতে লাগলো। হঠাৎ সে থমকে গেল মেয়েটিকে দেখে। তার সামনে নীল রঙের সুতির শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার বাবার ওয়ালেটে সে মায়াবরা মেয়েটি। খোলা চুলের একাংশ বুকের সামনে এসে রয়েছে, গভীর কালো চোখে তার গাঢ় কাজল দেওয়া, আর সেই চোখে কি অসীম মায়া, যেন সে মায়া উপসে পড়ে তার পুরো মুখে ছড়িয়ে পড়ছে। এই মেয়েটি কি আয়াসের মা? আয়াসের হঠাৎ ভীষণ লজ্জা লাগলো। মেয়েটির দিকে তাকালো সে আর চোখে আরেকবার। ছেলের সামনে হঠাৎ দপ করে ফ্লোরে বসে পড়ল ওরু। তার চোখ যেন হঠাৎ নিষ্পলক হয়ে গেছে। হাত দিয়ে সামনে দেবদূতকে ছুঁয়ে দেখতে ভীষণ তীব্র ইচ্ছে করছে, কিন্তু সে পারছে না। তার হাত অসম্ভব কাঁপছে। কি সুন্দর কোমল নিষ্পাপ মুখ, মনে হচ্ছে ছুঁয়ে দিলেই ব্যথা পেয়ে যাবে, দাগ থেকে যাবে। তবু আলতো হাতে আয়েশের গালগুলো ছুঁয়ে দিল সে। এত সুন্দর ছেলেটিই কিনা তার অস্তিত্ব। ভাবতেই ওর পুরো শরীর এক অন্যরকম অনুভূতি খেলে গেল। হাতগুলো নিজের মুখে রাখলো। ওর সামনে দাঁড়িয়ে আছে তার নিজের অস্তিত্ব, অব্রর অস্তিত্ব, ওরু আর অব্রর ভালোবাসার অস্তিত্ব, তার বাবু। এই ছেলেকে জন্ম দেওয়ার জন্যই সেদিন ওরও কি অসহনীয় কষ্টই না ভোগ করেছে, কিন্তু মাতৃত্বের স্বাদের কাছে সে কষ্ট যেন আজ কিছুই লাগছে না। এই ফুটফুটে নিষ্পাপ ছেলেটির সামনে দাঁড়িয়ে অরুর মনে হলো এমন কষ্ট সেই মুক্তির জন্য বারবার নিতে প্রস্তুত। এই ছেলের জন্যই তো ওরও সেদিন দিয়েছিল অনেক বড় ত্যাগ। সেদিন যখন ডাক্তাররা বয়ার্ত মুখে একে অপরের দিকে তাকাচ্ছিল, বাচ্চার বাঁচার সম্ভাবনা যখন একেবারে না এর বরাবরই ছিল, তখনই ওর যেন পুরো কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। পানিতে ডুবন্ত মানুষ একটা খড়কুটো দৌড়ে হলেও বাঁচতে চায়। হুট করে ওরও তখন মনে মনে আল্লাহর কাছে একটি বড় কিছু বলে বসলো। ও মনে মনে বলছিল এই বাচ্চা যদি আজ বেঁচে যায়, তবে ওরও 6 বছর নিজের বাচ্চার মুখ দেখবে না, তার মুখ থেকে মা ডাক শুনবে না। শুধু বাচ্চার সাথেই নয়, পরিবারের কারোর সাথে সে 6 বছর পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ রাখবে না। নিজের এত বড় কষ্টের পরিবর্তে ওরও চেয়েছিল শুধু তার বাচ্চাটারই প্রাণ। সেদিন ওরও ত্যাগের জন্য না অন্য কিছুর জন্য কেউ জানে না, তবে একটি মিরাকেল অবশ্য ঘটেছিল। অনেক কষ্টের পর, অনেক প্রার্থনার পর ওর ছেলে জন্ম নিল। এসে চিৎকার করে কেঁদে তার সুস্থতা জানান দিল। ওরও বেঁচে গিয়েছিল সেদিন। ডাক্তাররা ভীষণ খুশি। অব্র ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কানে কানে জোরে আজান দিল। তারপর ছেলেকে দেখানোর জন্য ওরুর কাছে নেওয়া হলো, কিন্তু ওরু দেখল না। গাড় গড়িয়ে চোখ বন্ধ করে রইল। অনেকের কাছে যুক্তিহীন মনে হলো নিজের ছেলে জীবন নিয়ে আর এক বিন্দু রিস্ক নেবে না ওরু। তাই সে ত্যাগের বোঝা বইতে সুস্থ হওয়ার কিছুদিন পরে সবাই থেকে দূরে 6 বছরের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। ছেলে থেকে দূর, অব্র থেকে দূর, পরিবারের সবার থেকে দূরে। নিজেকে 6 বছরের জন্য এক প্রকার নির্বাসনেই রেখে দিয়েছিল ওরু। যে ছেলেকে বাঁচানোর জন্য এত কিছু করলো, সে ছেলের মুখ থেকে একবারও মা ডাক শুনতে পায়নি সে। তার আদো আদো বলি শুনতে পায়নি, তার বেড়ে ওঠা দেখতে পায়নি, বলে নিয়ে মন ভরে একটু আদরও করতে পারেনি। বুক ভরা হাহাকার নিয়ে একা পড়ে রয়েছে বিদেশে। এই ছিল তার সন্তানের জন্য তার ত্যাগ, মস্ত বড় ত্যাগ। কারোর সাথে যোগাযোগ ছিল না। অব্র শুধু জানতো আয়েশের 6তম জন্মদিনে ওরু আসবে, প্রথম ফ্লাইটে আসবে, অবশ্যই আসবে। সেই বিশ্বাসের ভিত্তিতে অব্র আর আয়াস সকাল সকাল এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিল, আর তারা ওরুকে পেয়েও গেল। আয়েশ চোখ পিটপিট করে বারবার তার মাকে দেখে যাচ্ছে। তার মাকে সে ছবি ছাড়া কখনো সামনাসামনি নিজের চোখে দেখেনি। তবুও তার মনে হচ্ছে এই মেয়েটিকে সে অনেক দিন ধরে চেনে, তার কত আপন একজন।
6 বছরের ছোট্ট আয়াস তার মায়ের ডায়েরির বেশিরভাগ কিছুই বুঝতে না পারলেও এতটুকু ঠিকই বুঝতে পেরেছে তার জন্য কোনো এক কারণে তার মা এতদিন দূরে থেকেছে। আয়াসের চোখ কেমন জ্বলছে, ওর চোখেও পানি এসে পড়ছে। সে প্রাণপণে তা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। ছেলের সামনে প্রথম দেখাতে সে একটু কাঁদবে না বলে ঠিকও করে রেখেছে। নিজের সন্তানকে আজ অব্দি নিজের চোখে না দেখে ওরও চিনে ফেলেছে। দূরে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে তার মতো দেখতে ছোট্ট বাচ্চাকে দেখে ওরও চিনতে অসুবিধা হয়নি যে এই তার ছেলে আয়াস। ওরও খুশি হয়ে আসে আয়াসের দুহাত একত্রিত করে একটি চুমু দিয়ে আবারও আয়াসের মুখ হাতড়ে হাতড়ে বলতে লাগলো, এমা, এ তো দেখছি একদম ছোট্ট অভ্র। আয়াস, তুমি তো দেখছি একদম তোমার বাবার মতন হয়েছ। সেরকমই গায়ের রং, সেরকমই ঠোঁট, সেই চোখ, সেই মুখ। ওর কণ্ঠ কাঁপতে লাগলো। বারবার তার মমতাময়ী হাতগুলো সে ছেলের মুখে বুলিয়ে দিয়ে এই কথাগুলো উচ্চারিত করতে থাকলো। তাদের থেকে খানিক দূরে দাঁড়িয়ে মাতাপুত্র মিলনে সেই সুন্দর দৃশ্যটি দেখতে লাগলো অভ্র। তার বলতে ইচ্ছে করছে, না ওরু, তুমি ভুল বলছো। আয়াসের অনেক কিছুই আমার মতো হলো, চোখগুলো একদম তোমার মতো। সে তাকায়ও ঠিক তোমার মতো করে, চোখ পিট পিট করে। সে একই গভীর কালো চোখ। এই চোখের দিকে তাকিয়ে তো আমি কত নির্ঘুম রাত পার করেছি, বেঁচে থাকার সহায় খুঁজে পেয়েছি। কিন্তু অভ্র কিছু বলল না। সে পুরো চুপ করে থেকে মুখ ঘুরিয়ে রইল, যেমনটি সে মুখ ঘুরিয়েছিল ওরও যাওয়ার দিক। একটা বারও ফিরে তাকায়নি। ওরও অনেক সময় নিয়ে তার ছেলের কপালে একটা গভীর চুমু দিল। একবার কাঁদে, একবার হেসে, আবার স্বাভাবিক হয়ে আয়াসের শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে দিল, যেমনটি সে আগে অভ্রর জন্য করত। বলো তো আমি তোমার কি হই? আয়াস লজ্জা পেয়ে মাথা নিচু করে আবার আরশোকে তাকিয়ে আস্তে করে বলল, মা। ওরও কি হলো ও জানে না। ছেলের মুখে মা ডাক শুনে সে হঠাৎ শক্ত করে আয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেল। এতদিনের কষ্টগুলো যেন নিমিষে উধাও হয়ে গিয়ে ওরুর বুকটাকে জড়িয়ে দিল। আয়াসও খুব শক্ত করে তার মায়ের গলা জড়িয়ে ধরে ওরও চুলে মুখ লোকালো। ওরও টের পেল আয়াস খুব নিঃশোপে বারবার কেমন কেঁপে কেঁপে উঠছে। আয়াস কি তবে কাঁদছে? আয়াসের হাত ধরে ওরও 6 বছর পর তার আপন বাড়িতে ঢুকতে সবাই অশ্রুচকে এগিয়ে এলো। ওর বাবা, মা, বোন, শ্বশুর শাশুড়ি, আরিশা আপু, দুলাভাই, তুতুল সবাই সেখানে উপস্থিত। সবাই যে জানতো আজ তাদের ওরু আসছে। ছেলের জন্য 6 বছরের নির্বাসন শেষে ওর মা এসে মেয়েকে ধরে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে। আজ কথার চাইতে যেন অনুভূতিরে বেশি প্রকাশ পাচ্ছে। অভ্র রুমে জানালার দরজা বন্ধ করে অন্ধকার রুমে শুয়েছিল। ওরু এসেছে শুনে তিনি তৎক্ষণাৎ দৌড়ে এলেন। তার মাথায় একটি লাল গামছা বাঁধা। ওরু হেসে বলল, মা আসতে, আপনার শরীর অসুস্থ। এই কথায় অভ্রর মা মাথা থেকে গামছাটা একটানে খুলে ফেলে বললেন, কিসের অসুস্থ? আমার মেয়ে ফিরে এসেছে, সব ব্যথা চলে গেছে। হ্যাঁ রে মা, আমাদের বাসায় একটা চাঁদ পাঠিয়ে দিয়ে কোথায় চলে গিয়েছিলি বলতো? এতদিন আজ এই ঘরটা পরিপূর্ণ হলো। কথাগুলো বলতে বলতে অভ্রর মা ওরুকে ধরে কেঁদেই দিলেন। চম্পা এসে সলসল নয়নে ওরুর পাশে দাঁড়ালো। ওরু হেসে বলল, কেমন আছো চম্পা? আপামনি, আপনারা ছাড়া কোনোদিন ভালো থাকতে পারি? আপনি আয়া পড়ছেন, এখন হইল গিয়া বালা থাকুম। আমার কোনো বাচ্চা কাচ্চা হয়েছে তোমার? কি কন আপামনি, আমারে যে বিয়ে করাইলো হেরেই যদি প্রথম বাচ্চা না দেহে, হেলে কেমন হইব? আপনি আইসেন, এখন আপনাকে দোয়ায় যদি আমারও একটা বেবি হয়। অনেকদিন পর চম্পা সে আসলে মুখ চেপে হাসি দেখতে ওর ভীষণ ভালো লাগলো। সে চেনা মুখগুলো, চেনা ভঙ্গিগুলো দেখতে কতই না ভালো লাগছে। সবাই একে একে ওরুকে ঘিরে রইল। আজ যেন সবাই ওরু নামের উৎসব পালিত করছে এ বাড়িতে। আয়াসকে আজ পায় কে? সে আজ গুটি গুটি মেরে সোফায় সে তখন থেকে মায়ের কোলেই বসে আছে। ওরও আয়াসকে কোল থেকে নামাচ্ছে না। আয়াসের ইদানিং কোলে উঠতে ভীষণ ইচ্ছে, লজ্জা লাগে। সে তো বড় হচ্ছে নাকি? আজ তার 6 বছর হয়ে গেছে, কিন্তু আজ আয়াসের মায়ের কোলে থাকতে প্রথম প্রথম লজ্জা লাগলো, এখন একদমই লাগছে না, বরং ভালো লাগছে। আয়াসকে কোলে নিয়ে ওরও একটি অ্যালবাম খুলে বসেছে। পাশে আরও কতগুলো অ্যালবামের স্তূপ পড়ে আছে। এতটুকু বাচ্চা ছবিতে ভরপুর 3-4টি মোটা মোটা অ্যালবাম। অব্র আয়াসের একটু একটু পরিবর্তনের ছবিগুলো সব তুলে রেখেছে, হয়তো ওরুর জন্য। সবার থেকে শুনতে পেল ওরু কীভাবে অব্র একা হাতে আয়াসকে বড় করেছে। অফিসার ছেলে একসাথে সামলিয়ে সন্তানের জন্য মা আর বাবা দুটোর দায়িত্বই পালন করেছে। আয়াস বলে উঠল, মা, তুমি যে বাহিরে একটা দোলনাটা নিয়েছিলে সেটা এখনও আছে। আমিও তুতুল ভাইয়া মাঝে মাঝে গিয়ে উঠি, কিন্তু বাবার সামনে উঠি না। বাবা দেখলে কেমন উদাস হয়ে পড়ে। তুমি ওই দোলনাটা খুব পছন্দ করতে, তাই না? তুতুল ওরুর পাশ থেকে হেসে বলল, মামুনি জানো, আমি তো আয়াসকে একবার ছোট থাকতে মেয়েদের মতো ফ্রক পরিয়ে দোলনায় উঠিয়েছিলাম। ওরু বলল, ফ্রক পরিয়েছিলে কেন? বারে, আমি তো বোন চেয়েছিলাম। ও ভুল করে বাই হয়ে গেছে না, তাই আমি মাঝে মাঝে ওকে ফ্রক পরিয়ে বোন বানাই। তুতুল পোকলা দাঁতে হাসতে লাগলো। তার মুখের বাম সাইডে একটি দাঁত নেই, পড়ে গেছে। সামনের দাঁতগুলোও হয়তো পড়েছিল, আবার নতুন করে গজিয়েছে।
হালকা আঁকাবাঁকা। এতে তাকে দেখতে আরও মিষ্টি লাগছে। ওরও এক হাতে আয়াসকে সামলিয়ে আর এক হাতে তুতুলকে কাছে টেনে নিল। কত বড় হয়ে গেছে তুতুল। তুতুল, তোমরা দুজন কি একই স্কুলে পড়ো শোনা? তুমি চিন্তা করো না মামানি, আমি তুতুলকে দেখে রাখি তো। ও তো একটু ভ্যাবলা টাইপের, কেউ খেপালেও কিছু বলে না, কিন্তু আমি গিয়ে দমাদম মার দিই। তুতুলের ভাইকে খেপাবে এত বড় সাহস কার? তুতুলের কথায় ওরও হেসে ফেলল। আয়াস লজ্জা পেয়ে মায়ের বুকে মুখ লুকালো। এ তুতুল ভাই এটাও না, মায়ের সামনে আয়াসের নামে কি যে বলা শুরু করেছে। আয়াসের বুঝি লজ্জা লাগে না? ওরও আলতো হাতে আয়াসের মুখ তুলে জিজ্ঞেস করলো, আয়াস বাবা তুমি কিভাবে জানলে আমি কৃষ্ণচূড়া গাছের সাথে বাঁধা ওই দোলনাটা পছন্দ করি? তোমাকে কে বলেছে? আয়াস উৎফুল্ল হয়ে বলল, কে আবার? বাবা বলেছে। বাবা আমাকে তোমার অনেক অনেক গল্প শুনিয়েছে। আমরা প্রতি রাতেই তোমাকে নিয়ে গল্প করে ঘুমাতে যাই। জানো মা, আমাদের যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে তখন বাবা আলমারি থেকে তোমার শাড়ি নামিয়ে আমার আর নিজের গায়ের বিছানা চাদরের মতো জড়িয়ে দেয়। তারপর আমরা তোমার শাড়ি গায়ে জড়িয়ে রেখে দুজন দুজনকে দূরে ঘুমিয়ে থাকি। সেখানে তোমার গন্ধ পাওয়া যায়। আর কেউ পায় না, তবে আমি আর বাবা পাই। বাবা মাঝে মাঝে তোমাকে অনেক মিস করে জানো তো, আমার থেকেও বেশি। তখন বাবা চুপি চুপি ঘুম থেকে উঠে তোমার ছবি বুকে ধরে কাঁদতে থাকে। বাবা ভাবে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি তো সবই দেখে ফেলি। কথাটা বলে আয়াস মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল। ওরও একটু প্যাকাশেভাবে হেসে উপরে অব্র রুমের দিকে তাকালো। এখানে সবাই থাকলেও অব্র নেই। গাড়িতে অব্র ওর সাথে কোনো কথা বলেনি, তার দিকে একবার তাকিয়েও দেখেনি। বুকে দুহাত গুজে অব্র দাঁড়িয়ে আছে নিজের রুমে খোলা জানালার সামনে। তার চোখগুলো আজ গভীর অভিমানে সিক্ত। ওরও আস্তে করে রুমে এসে দরজার কাছে দাঁড়ালো। পিছন থেকে অব্রকে অস্পষ্ট স্বরে ডেকে উঠল, কিন্তু অব্র কোনো সাড়া দিল না। কিছুক্ষণ থেমে আবারও ওরও ডেকে উঠতেই অব্র শুধু বলল, তোমার ছেলে নিচে আছে। ওরও হঠাৎ দৌড়ে এসে কাঁদতে কাঁদতে অব্রকে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরল। অব্র নিজের বুক থেকে ওর হাত ছাড়াতে চাইল। তার চোখে পানি এসে পড়েছে, কিন্তু ওরও ছাড়ছে না, খুব শক্ত করে আঁকড়ে রেখেছে। অব্র বারবার দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ো ওরও। ওরও কাঁদতে কাঁদতে বলল, না ছাড়বো না। অনেক কষ্ট করে ওর হাতটা অব্র নিজের বুক থেকে ছাড়িয়ে পিছনে ঘুরতেই আবারও ওরও সামনে থেকে জড়িয়ে ধরল। নিজে থেকে ওরকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো অব্র। বারবার বলতে লাগলো, ওরু ছাড়ো বলছি। কিন্তু ওরু তো নাছর বন্দা। অব্রকে আজ কিছুতেই ছাড়বে না সে। কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দুজনের চোখেই পানি, দুজনের চেষ্টায় আছে, একজন ধরে রাখার আর একজন ছাড়িয়ে নেওয়ার। অব্র অশ্রু চোখে শক্ত মুখে বলল, একটা জিনিসই তো শুধু চেয়েছিলাম তোমার থেকে, যেমনই হোক যেভাবেই হোক আমার কাছে থাকবে। সেটাও আমাকে দাওনি তুমি। কথা দিয়ে তুমি কথা রাখোনি। বলেছিলে আমার মতো ছাড়া কখনো ছেড়ে যাবে না। তুমি একটা মিথ্যুক। ছাড়ো আমাকে। ওরও চুপ করে রইল, ছাড়ল না। অব্রর কথার প্রতি উত্তরে শুধু কাঁদল, কিছুই বলল না। হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে দিল। আজ অব্র সব অভিমান ওরও চষে নেবে, কিন্তু কিছুতেই ছাড়বে না। এই ছাড়িয়ে নেওয়া ধরে রাখার প্রচেষ্টায় এক প্রকার দস্তাদস্তি শুরু হয়ে গেল সেখানে। একসময় দুজনেই হাঁটু গেড়ে পড়ে গিয়ে মেঝেতে বসে পড়ল। অব্রর চোখ থেকে চশমা পড়ে গেছে, তবু ওরও ছাড়ছে না, খুব শক্ত করে ধরে রেখেছে। আর থাকতে না পেরে অব্র হঠাৎ জ্বর জ্বর করে কেঁদে উঠে নিজেকেও ওর সাথে জড়িয়ে নেয়। কতটা কষ্ট হয়েছে এতদিন তার, আজ অবশেষে ওরুকে সে নিজের বুকে পেল। দুহাতে ওরুর মুখ ধরে অব্র অনেক সময় নিয়ে কপালে তার ঠোঁট ছুঁয়ে রাখার পর পাগলের মতো ওরুর গালে চোখে মুখে চুমু দিতে লাগলো। কতদিন সে মায়া ভরা মুখটাকে দেখতে পারেনি, তাই আজ অসংখ্য ভালোবাসায় 6 বছরের তৃষ্ণা সে একসাথেই মিটিয়ে নিচ্ছে। রাত প্রায় অনেক, ঘড়ির কাঁটা 10 সংখ্যাটিতে পৌঁছে গেছে। অব্র অস্থির হয়ে বারবার দরজার দিকে দেখছে। 10টা বেজে গেছে, এখন ওরও রুমে আসার কোনো নামগন্ধ নেই। আজ ওরও নিচ থেকে কিছুতেই ছাড়া পাচ্ছে না। সারাদিনভর সবাই ওরকে নিয়ে হইচই করেছে। ওর জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত মুখে সোফায় পা উঠিয়ে আদা সোদা হয়ে বসে মুখের সামনে একটা মোটা বই খুলে ধরেছে। চটপট করতে থাকা অব্রর মন বইয়ে কি আর লেখা আছে কিছু বুঝতে পারছে না। এই সময় ওর রুমে আসলো। অব্রকে দেখে ওর মধ্যকার সুপ্ত বাচ্চাটা এতদিন পর আবারও জেগে উঠল। সে পা টিপে টিপে পূর্বের ন্যায় অব্রর বউকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অব্র চমকে উঠে পড়ল, কি করছো? দরজা খোলা দাও, আয়াস এসে পড়ে যদি। বেরি পানি, এই ডায়ালগগুলো আমার দেওয়ার কথা, আপনার না। অব্র মুচকি হেসে বলল, তাহলে সেই ডায়ালগ না দিয়ে উল্টোটা করছেন কেন? ওর মুখে একটা হাই তুলে বলল, কি করব বলুন, আমার অতিরিক্ত নিরামিষকতা সম্পূর্ণ ভরের জন্য আমাকে মাঝে মাঝে ডায়ালগ এক্সচেঞ্জ করে ফেলতে হয়। আহারে ম্যাম, আপনার তো দেখছি খুবই কষ্ট।
ওর মুখটা করুণ করার ভান করে সোফায় বসে বলল, আরেকটা কষ্টের ব্যাপার কি জানেন তো? আমার কষ্টটা আমার বর একদমই বোঝে না, সবসময় পিচ্ছি পিচ্ছি বলে মজা করে উড়িয়ে দেয়। সো স্যাড। এত আক্ষেপ আপনি মেটান কিভাবে? যুক্তরাষ্ট্রে থাকাকালীন হ্যান্ডসাম ছেলে দেখে দেখে মেটাতাম, এখন কি করব বুঝতে পারছি না। অভ্র হঠাৎ লাফ দিয়ে উঠে বসে পড়ল। এই, তুমি ওখানে হ্যান্ডসাম ছেলেদের তাকিয়ে তাকিয়ে দেখতে? ওরও করুণ মুখে আবারও মাথাটা উপর নিচ করে দোলাতে লাগলো। তারপর একসময় পিক করে হেসে দিল। অভ্র হঠাৎ ঝট করে ওরুকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে ইচ্ছে মতো পায়ের পাতা দুটো ধরে সুসুড়ে দিতে লাগলো আর বলল, এত হ্যান্ডসাম বর থাকতে হ্যান্ডসাম ছেলে দেখতে হয়? দেখাচ্ছে তোমায় হ্যান্ডসাম ছেলে। ওরও তখন সুসুরিতে হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে হাসতে হাসতে বলল, মিথ্যে বলেছি, প্লিজ ছেড়ে দিন, আর বলবো না, প্রমিস। অভ্র ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে হেসে ওরোর পাশে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে দিয়ে ওরোর দিকে ফিরে বলল, এক বাচ্চার মা হয়ে গেছো, এখনও মাথা থেকে দুষ্টুমি যায়নি না? সে বাচ্চাই রয়ে গেলে? ওরও উঠে বসে বলল, হ্যাঁ তো, আমি 10 বাচ্চার মা হলেও আপনার কাছে এমন দুষ্টুমি করব। আর আপনাকে তা সহ্য করতে হবে, বুঝলেন মশাই? আপনার সকল দুষ্টুমি তো সেই কবে থেকে আমি গ্রহণ করতে প্রস্তুত হয়ে আছি মহারানী। কথাটা শুনে ওরও খিলখিল করে হাসতে লাগলো। অনেকদিন পর অব্র সেই হাসি মুগ্ধ হয়ে দেখল। অনেক রাতে আয়াস চুপি চুপি অব্র রুমে চলে আসলো। আজ দাদি তাকে নিজের কাছে শুতে নিয়েছিল। আয়াস অবাক, প্রতিদিন সে বাবার কাছে ঘুমায়, তাহলে আজ যেখানে তার মা এসেছে আর আজই কি না আয়াস এই রুমে ঘুমাবে না? এটা কোনো কথা হলো? আয়াস তার দাদির চোখকে ধোকা দিয়ে এখানে চলে এসেছে। অব্র আর ওরু বালিশের সাথে ঠেস দিয়ে আদাশোয়া হয়ে বসে একে অপরের হাত রেখে তাদের এতদিনে জমে থাকা কথা বলছিল। আয়াস হঠাৎ টুপ করে বাবা মায়ের মাঝখানে ঢুকে গেল, একদম ওরুর কোল ঘেঁষে বসে রইল। অব্র অবাক হয়ে হেসে দিল। এই ছেলে কখনোই এমন কাণ্ড করে না, বড্ড লাজুক ছেলে যে। ছেলেকে হাত দিয়ে আর একটু নিজের কাছে টেনে নিয়ে ওরু বলল, আমার আয়াস সোনা এতক্ষণ কোথায় ছিল? আম্মু কতক্ষণ ধরে তাকে খুঁজে চলছে। আয়াসের হঠাৎ দাদির প্রতি বড্ড অভিমানে মন ভরে উঠল। দেখেছ, আয়াসের মাও আয়াসকে খুঁজে বেরিয়েছে, আর আয়াস কিনা এতক্ষণ ধরে আসতে পারেনি। কতগুলো সময় যে সে মিস করলো। আয়াস মুখ ফুলিয়ে বলল, দাদি আসতে দেয়নি, আমাকে বলল আজকে তার সাথে ঘুমাতে, তাই তো আমি লুকিয়ে চলে এসেছি। আমি আমার মায়ের কাছে ঘুমাবো না বলো? আয়াসের কথা শুনে অভ্র ওরু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ওরু বলল, তাই তো, আয়াস তো তার বাবা মার সাথেই ঘুমাবে। দাদি একদমই বুঝেনি, আয়াসকে ছাড়া কি আর আয়াসের বাবা মায়ের ঘুম আসবে? অভ্র ঈষৎ মুখ ফুলানোর ভান করে বলল, মাকে পেয়ে আয়াস দেখছে একদিনে মায়ের নেওটা হয়ে গেল, আর বাবা কি বুঝি ভুলে গেছে না? বাবার কথায় আয়াস ভীষণ মজা পেল। মিষ্টি করে একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বুকে অনেক ভালোবাসার জায়গা আছে, যেখানে বাবা আর মা দুজনেই থাকতে পারবে। অর্ধেক ভালোবাসা বাবার জন্য আর অর্ধেক ভালোবাসা মায়ের জন্য। নিজের ছোট ছোট দুহাত দিয়ে আয়াস মা আর বাবার গলা নিজের বুকে জড়িয়ে ধরল। ছেলের কাণ্ডে অব্র আর ওরও দুজনেই হাসতে লাগলো। আয়াসের গালে দু প্রান্ত থেকে দুজনে স্নেহময়ী ঠোঁটে ছোঁয়া দিয়ে ছেলের ছোট্ট বুকে দুহাত একত্রে শক্ত করে মিলিত করে রেখে অব্র আর ওরও বহুদিন পর বুক ভরা প্রশান্তি নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। জীবন মানেই তো সুখ দুঃখের সমষ্টি, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এই চক্রাকারেই তো চলে আসছে জীবন। শুধু এই চক্রাকারে চলার সময় কাম্য থাকে, অবশিষ্ট থাকে যেন সবার জীবনে এক টুকরো সুখ। সব কষ্ট, জঞ্জাল, ক্লান্তির পর অতপরে থাকে যেন একজন পরম কাছের মানুষ, যার কারে পুঞ্জীবিত হয়ে থাকবে আমাদের জন্য এক আকাশ ভালোবাসা। অব্রাহার ওর জীবনও তো তার এই চক্রের নিয়মের ঊর্ধ্বে নয়, তবু এত কিছুর পরেও অব্র আজ খুশি, কারণ সে অবশেষে পেয়েছে তার সত্যি করার মনের মানুষ, আর ওর কাছে তো আছে ভালোবাসার নীল অব্র। তো ভিউয়ার্স, গল্পটির নাম অবশেষে তুমি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।